গল্পের নাম মম হৃদয় বিহারিণী। লেখনীতে ঐশী রানী রক্তিমা। গল্পের তৃতীয় পর্ব। কে আপনি? এই ঘরে এলেন কি করে? লোকটা উত্তর না দিয়ে কুৎসিতভাবে হেসে উঠল। আমি ভয়ে পিছাচ্ছিলাম একটু একটু করে। পালোয়ানের ন্যায় বর্ণের লোকটা আচমকা আমার দিকে এগোতে লাগলো। হঠাৎ দরজায় অনেকগুলো থাবা পড়ল। চমকে সেদিকে পানে দৃষ্টি দিলাম আমি। বাইরে থেকে তখন অনেকজনের স্বর ভেসে আসছে। প্রয়াস চলছে দরজা ভাঙার। আমি তড়িঘড়ি স্নানঘরে ঢুকে দরজা আটকে দিলাম। হাতের প্রায় পুড়ে যাওয়া শাড়িটা পরে নিলাম কোনো রকমে। শ্বাস প্রশ্বাসের মাত্রা এত পরিমাণে বেড়েছে যে হাঁপিয়ে উঠছিলাম আমি। আচমকা বিকট শব্দ হলো বাইরে। শ্বাস আটকে দাঁড়িয়ে রইলাম আমি। ওরা নিশ্চয়ই দরজা ভেঙে ফেলেছে। পরপরই কক্ষে কয়েকজোড়া পদযুগল প্রবেশের শব্দ। মুহূর্তেই আমার প্রচণ্ড কান্না পেল। আমি জানি এই মুহূর্তে ঘরে ওই অচেনা লোকটাকে দেখে আমার চরিত্রের উপর লোকেদের ভয়ঙ্কর থাবা পড়বে। শব্দ, বাক্য বহুভাবে কলঙ্কিনী বলা হবে আমাকে। চোখে জমা অশ্রুবাদ ভেঙে গড়িয়ে পড়তে লাগলো। বাইরে থেকে শব্দ ভেসে আসলো। এই কে তুমি? এ ঘরে কি করছো? গর্জে উঠে কথাটা বলে উঠেন সুবোধ দেবনাথ। অচেনা লোকটার কথা আমার কানে পৌঁছালো না। বৌমা কোথায়? বৌমা। ধ্রুবর মা হঠাৎ ডেকে উঠলেন আমায়। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরই স্নানঘরের দরজায় থাবা পড়ল। চোখ বুজে নিঃশব্দে কেঁদে উঠলাম আমি। বাইরে থেকে আওয়াজ এলো, বৌমা তুমি ভেতরে আছো? কি হচ্ছেটা কি এসব? শরৎ তো দিদি, এমনে ডাকলে হইব না। কথাখানা বলে শাশুড়ি মাকে সরিয়ে এবার মেজ কাকি মুনি স্নানঘরের দরজায় ধাক্কাতে লাগলেন। এই মায়া বাইর হ ভেতর থাইকা। কি করছি সেগুলা? হ্যাঁ। ছি ছি। কথাটা আমার কানে বিষাক্ত ঠেকল। যা আমি করিনি তার আমাকে বাজে কথা শুনতে হচ্ছে। কি কথা কানে যায় না? হায় ভগবান, দিনে দিনে কত কি দেখা লাগলো। দরজা ধাক্কানোর মাত্রাতিরিক্ত হতেই বেরিয়ে এলাম আমি নত মস্তকে। সাথে সাথে অনেকগুলো প্রশ্ন ছোড়া হলো আমার দিকে। এসব কি বৌমা? তোমার ঘরে এই লোকটাকে? আমি আর চোখে লোকটার দিকে তাকাতেই চমকে গেলাম। লোকটা তার পরনের শার্টখানা খুলে ফেলেছে কোনক্ষণে। সব তো বোঝাই যাইতাছে দিদি। এ ঘরে কি হইতাছিল? মেজ কাকিমার ইঙ্গিতপূর্ণ বাক্যে চোখ খিচে বুঝে নিলাম আমি। পরপরই চেঁচিয়ে বলে উঠলাম, ভুল ভাবছেন আপনারা। এমন কিছুই হয়নি যা আপনারা ভাবছেন। এই লোকটাকে আমি চিনি না পর্যন্ত। কখন কোনো সময়ে ঘরে এসে পৌঁছেছে তা অবধি জানা নেই আমার। আমার কথা যে কেউ বিশ্বাস করেনি তা তাদের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছিল। আমি করুণ চোখে সকলের পানে তাকালাম। কতবার তাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমি কিছু করিনি, কিন্তু না। অচেনা লোকটাকে ধরে নিয়ে বাড়ির উঠোনে বেঁধে রেখে পিটানো হলো। তবে রাতের আধারেও যেন এই খবরে বাড়ির বাইরে না যায় তার রইল কড়া পর্যবেক্ষণ। আমায় টেনে নিয়ে আসা হলো বসার ঘরে। উন্মুক্ত কেশ, পরনে ঝলসে যাওয়া শাড়ি আর বিধ্বস্ত আমাকে এবার উঠোনে এনে ফেলা হলো। ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেলাম আমি। আওয়াজ তুলে একজোড়া পা ছুটে এলো আমার পানে। বাহু আঁকড়ে দাঁড় করালো আমাকে। অশ্রুপূর্ণ ঘোলা দৃষ্টি নিয়ে আমি তাকালাম। মেয়েটি আর কেউ নয়, রাই। আমার মনে হচ্ছে নির্বাণীর কোনো দোষ নেই। একবার আমাদের ওর কথা শোনা উচিত। এমনও তো হতে পারে ও যা বলছে তাই সত্যি। আমরা শুধু শুধু ওকে ভুল বুঝছি। বদ্ধ ঘরে পরপুরুষের কি কাজ এইটা তুই আমরে শিখাইবি? মেজ কাকি মুনি গজগজ করতে করতে বলে উঠেন। চোখে মুখে ঘৃণা উপচে পড়ছে ওনার। আমি দৃষ্টি ঘুরিয়ে শাশুড়ি মার পানে তাকালাম। অশ্রুকণারা গাল বেয়ে পরে দৃষ্টি খানিক পরিষ্কার করে তুলল। দৃশ্যমান হলো ওনার মুখশ্রী। থমথমে মুখশ্রীতে আমার দিকে তাকিয়ে আছেন উনি। রাই এবার আমার থেকে সরে গিয়ে বলে উঠল, আমি আপনাদের কিছু শেখাচ্ছি না। শুধু এটাই বলতে চাচ্ছি চোখের দেখা কখনো কখনো ভুল হয়। আপনারা ওদেরকে একে অপরের সাথে বাজে অবস্থায় দেখেছেন। দেখেননি তো? তাহলে নির্বাণীর কথা কেন বিশ্বাস করছেন না? আমার হয়ে রায়ের প্রতিবাদ কারোরই ভালো লাগলো না। একে তো তার ব্যাপারে সকলের মনে মিথ্যে এক কলঙ্ক আঁকা। তার ওপর আমার সাথ দেওয়ায় সকলে ওর ওপর ভারী পড়তে লাগলো। ছোট কাকিমা এবার বলে উঠল, তুই তো ওর পাশে থাকবি। রতনে রতন চিনে বলে একটা কথা আছে না? আমার বিস্ময়ের মাত্রা এবার সারিয়ে গেল। যারা নিজের বাড়ির মেয়েদেরকেই বিশ্বাস করতে পারে না, তারা আমার কথা আমাকেই বা কি বিশ্বাস করবে? আমি অদূরেই উঠোনের গাছের সাথে বেঁধে রাখা লোকটার দিকে তাকালাম।
তার মতো পালোয়ান গর্নের দেখতে আরো দুটো লোক চাবুক মারছে লোকটার গায়ে। চিৎকার যেন বাইরে না যায় তার জন্য মুখে কাপড় গুজে দেওয়া হয়েছে। চারিদিকে তখন অন্ধকার, মশালের আলোয় জায়গায় জায়গায় আলোকিত হয়ে আছে। লোকটার থেকে দৃষ্টি সরিয়ে সামনে থাকাতাম আমি। সুবোধ দেবনাথ একটা চেয়ারে বসে আছেন, পায়ের উপর পা তুলে রাখা, চোখে মুখে গম্ভীর ছাপ। পাশেই শুভ দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। আবছা আলোয় তার চশমার আড়ালে থাকা চোখের অভিব্যক্তি ঠাউর করতে পারলাম না আমি। আচমকা নীরবতা কাটিয়ে দিল রায়ের তাচ্ছিল্যভরা গলার স্বর। যারা প্রকৃত সত্য না জেনে বাড়ির মেয়েকেই খারাপ ভাবতে পারে, তারা অন্যের ঘর থেকে আসা বাড়ির বউকেই বা কতটুকু বিশ্বাস করবে? আপনাদের কাছে অনুরোধ করাটা আসলে আমারই ভুল। কথাটা যে উপস্থিত কারোরই পছন্দ হল না সেটা বোঝা গেল। এতক্ষণ চুপ করে থাকা সুবোধ দেবনাথ আচমকা গর্জে উঠলেন এবার। রায়ের মা অর্থাৎ নিজের বোনের উদ্দেশ্য বলে উঠেন, মেয়ের এমন বেয়াদবি চুপচাপ দেখে যাচ্ছ, চাপা? বাহ! সাথে সাথে রায়ের মা এসে রায়ের কবজি চেপে ধরলেন, তাকালেন রক্তচক্ষে। যেন মেয়ের এমন কাণ্ডে এবার মাথা কাটা গেল ওনার। আসলে তো তাই, মেয়েরা পুরুষদের সামনে এমন তর্কাতর্কি করলে তো মায়েদের মাথা কাটাই যায়, তখন তার মেয়ে সত্য কথা বলুক না কেন। রায়ের মা তাকে টেনে নিয়ে যেতে লাগল। উদ্দেশ্য ঘরে আটকে রাখবেন কিছুক্ষণের জন্য। রায় আমার দিকে করুন অসহায় চোখে তাকাল। আমি অদ্ভুতভাবে হেসে উঠলাম। আমাদের সমাজ এমন যে স্বয়ং দেবই সীতার ন্যায় পবিত্র সত্তার প্রতিও দুশ্চরিত্রার আরোপ লাগাতে পারে। তখন আমি তো কোনো ছাড়। এই মুহূর্তে অবলা অসহায় এক নারী। দিদি, তুমি সিদ্ধান্ত নাও এইবার। তোমার বৌমারে কি শাস্তি দেওয়া যায়? শাশুড়ি মার উদ্দেশ্যে কথাখানা বলে উঠেন মেজ কাকিমণি। আমি কোনো শাস্তি ভোগ করার পক্ষে নেই, কেননা আমি কোনো পাপ করিনি। আমার কথায় ফুটন্ত তেলে জল পড়ার মতো ছ্যাট করে উঠলেন মেজ কাকিমণি। আমার প্রতি ওনার এত রাগ স্বাভাবিক। ওনার বোনের মেয়ের হতে চলা সংসার যে আমি এসে ধ্বংস করেছি। কোনো পাপ নাকি করে নাই? দেও দিকিনি পবিত্রতার প্রমাণ। শূন্য দৃষ্টি ওনার দিকে তাকালাম আমি। মুখে মলিন একটা হাসি ফুটে উঠল। মুহূর্তেই নিভে গেল তা। আবছা আলোয় কারোর চোখেই পড়ল না সেটা। আমি শক্ত যান্ত্রিক স্বরে বলে উঠলাম, আমার পবিত্রতার কি প্রমাণ চাই আপনার? মুহূর্তেই বাঁকা হাসির রেখা ফুটে উঠল মেজ কাকি মনির ওষ্ঠকোণে। শশী ওনার বড় আদরের। আমি ধ্রুবর বউ হয়ে আসায় কত কষ্ট পেয়েছে মেয়েটা। ওনার ধারণা আমি শশী আর এই বাড়ির কাল হয়ে এসেছি। উনি বাঁকা হাসতে হাসতে এবার বললেন, দেবই সীতা যেমন আগুনের ওপর দিয়া হাইটটা ওনার পবিত্রতার প্রমাণ দিয়েছেন, তুমি না হয় জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাইটটাই এবার তোমার কথা প্রমাণ করো যে তুমি পবিত্র। মেজ কাকিমনি শুদ্ধ ও আঞ্চলিক ভাষা মিলিয়ে কথা বলেন, যা ওনার কথাকে অন্য রূপ দেয়। আমি ওনার মুখনিসৃত প্রস্তাব শুনে স্তব্ধ হয়ে গেলাম। পরক্ষণেই সামনে নিলাম নিজেকে। যদি এইটা করবার পারো তবে আমরা মাইনা নিমু, তুমি যা বলতাছ একদম ঠিক। ওনার থেকে দৃষ্টি সরিয়ে আমি এবার ধ্রুবর মায়ের দিকে তাকালাম। ওনার নির্বাক রূপ অবাক করল আমাকে। এখনও অবধি উনি না আমার পক্ষে কোনো কথা বলেছেন, না বিরুদ্ধে। আমি তাকিয়ে থাকতেই চট করে দৃষ্টি সরিয়ে নিলেন উনি। ওনার মনে আমার জন্য কিরূপ ধারণা তৈরি হয়েছে আমার জানা নেই। এই হরিশ, জলদি জ্বলন্ত কয়লা আয়না উঠানে বিছাই দে। আমার মৌনতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে এই আদেশ ছুড়লেন মেজ কাকিমা। আমি নিষ্প্রভ চোখে তাকিয়ে রইলাম কোনো রকম। মাটির দিকে দৃষ্টি স্থির করে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুহূর্তটা উপভোগ করছিল। সময় যেতেই আমার অক্ষেপটে শক্ত মাটির বদলে জ্বলন্ত কয়লার ভেসে উঠল। 3 হাত পরিমাণ জায়গা নিয়ে বিছানো হয়েছে সেগুলো। আচমকা আমি দুর্বল অনুভব করতে লাগলাম। মাথাটা ঘুরে উঠল কেমন করে। সুবোধ দেবনাথ ওনার পুরুষালী হুঙ্কার সেরে বলে উঠলেন, কি হলো, দাও এবার তোমার পবিত্রতার প্রমাণ। তবেই সসম্মানে গৃহে নেওয়া হবে তোমায়, নয়তো ধ্রুব ত্যাগ করবে তোমাকে। শেষোক্ত কথাটা কর্ণগোচর হতেই চমকে তাকালাম আমি। চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো বাড়ি ধারার মতো। অনুভব করলাম আমার দিনদুনিয়া কেঁপে উঠছে ক্রমশ। এটা বোধহয় জ্ঞান হারানোর লক্ষণ। আমার জানা নেই, আমি কখনো জ্ঞান হারাইনি। তখন আমার চোখে অশ্রুর পাথার, আমার উপর সামনে দাঁড়ানো মানুষগুলোর তীর্যক দৃষ্টি। হঠাৎ চেনা পুরুষালী কণ্ঠ এসে বাড়ি খেল কর্ণকুহরে। চট করে পিছন ফিরে তাকালাম আমি। অশ্রুতে পূর্ণ দৃষ্টি দেখতে দিলও না ভালো করে। সমস্ত কিছু ঘোলা ঠেকেছে। চোখে জমে থাকা অশ্রু কণা গালে পতিত হতেই চেনা সেই মুখশ্রী ভেসে উঠল।
মুখ দিয়ে তার নাম উচ্চারণ করতে গিয়ে টের পেলাম আমি নিজের ভারসাম্য হারাচ্ছি। একেবারে জ্ঞান হারানোর আগে অনুভব করলাম শক্তপোক্ত একটা হাত আঁকড়ে ধরেছে আমায়। চোখে মুখে প্রচণ্ড বেগে জল ছিটায় আমার জ্ঞান ফিরল। পিটপিট করে তাকালাম আমি। অক্ষিপ্তে ভেসে উঠল অতি কাঙ্ক্ষিত মুখখানা। ধ্রুব আমাকে নিজের বাহুতে আগলে নিয়ে আছেন। চোখে মুখে বিশাল কৌতূহল। আমার চোখ আবার ভিজে উঠল অশ্রুতে। আমি সব হুঁশ হারিয়ে সকলের সম্মুখেই জড়িয়ে ধরলাম ওনাকে। সাথে সাথে বয়স্কদের মুখে হাত। আমি ওনাকে জড়িয়ে ধরছি খুব জোরে করে, যেন হাতের বাঁধন একটু ঢিল হলেই হারিয়ে যাবেন উনি। ধ্রুব আমার পিঠে হাত রেখে সকলের দিকে তাকালেন একবার। তারপর তাকালেন মাটিতে থাকা জ্বলন্ত কয়লার দিকে। রক্তাভ বর্ণ ধারণ করে জ্বলতে থাকা কয়লার প্রতিবিম্ব ভেসে উঠল ওনার চোখের গাঢ় কালো মণিতে। আমি কোনো পাপ করিনি, বিশ্বাস করুন। আমি কোনো পাপ করিনি। কথাটা বলতে বলতে হাউমাউ করে কেঁদে উঠলাম আমি। যার দরুন কথাগুলো ভেঙে ভেঙে আসতে লাগল। উনি আমাকে সেভাবেই আগলে সুবোধ দেবনাথের নিকট কি হচ্ছে তা জানতে চাইলেন। উনি পুরো ঘটনা বলতেই আমি আবারও বলে উঠলাম, আমাকে বিশ্বাস করুন। আমার কান্নার ওনার শার্টের বুকে অংশ ভিজে যাচ্ছিল ক্রমশ। উনি আমার দিকে ঝুঁকে ফিসফিসয়ে বলে উঠলেন, হুশ, কাঁদে না। তোমার সত্যতা বর্ণনা করার জন্য যদি তোমার নিকট কোনো শব্দও না থাকে, তবে তোমার উই চোখ দুটো পড়ে নেব আমি। আমি বিশ্বাস করছি তোমায়। ধ্রুব আমাকে কোলে তুলে নিলেন হঠাৎ করে। তারপর নিজে এসে দাঁড়ালেন জ্বলন্ত কয়লার সামনে। তীক্ষ্ণ দৃষ্টি মেলে তাকালেন সকলের দিকে। অতি শান্ত স্বরে বলে উঠলেন, যে কোনো ভুল করেনি তাকেই যখন শাস্তি দেওয়ার থাকে, তবে সে নির্দোষ আমি হব। কথাটা বলে যেই জ্বলন্ত কয়লার উপর পা রাখতে যাবেন ধ্রুব তখনই তাতে জল ঢেলে দিলেন ধ্রুবর মা পার্বতী দেবী। অতি আদরে মানুষ করা ছেলের পায়ে আগুনের ক্ষত লাগবে, এটা উনি একদমই সহ্য করতে পারবেন না। জ্বলন্ত কয়লার উপর জল পড়তেই তারা ঈষৎ শব্দ তুলে ভেজা কয়লার পরিণত হল। যাদের তেজ শূন্য, শুধু গাঢ় কালিমা লেপটানো রূপ। এতক্ষণ নির্বাক হয়ে থাকা পার্বতী দেবী হঠাৎ চাকরদের উদ্দেশ্য আদেশ দিয়ে উঠলেন, জল দিয়ে কয়লার আগুন বুঝাও। আমার ছেলের পায়ে যেন একটুও জখম না হয়। ওনার কণ্ঠে এমন আদেশ ছিল যা কখনো কেউ শুনেনি। এত অধিকারবোধ নিয়ে কখনো কথায় বলেনি হয়তো উনি। ধ্রুব সামনে শক্ত দৃষ্টি দিয়ে বাঁকা হাসল সামান্য। ক্ষণকাল গড়াতেই প্রায় নিভে আসা কয়লার উপর আরেক দফায় জল ফেলা হল। সেই জলর ছিটা এসে ভিজে গেল ধ্রুবর শুষ্ক পা। উনি এবার আমার দিকে তাকালেন। আমি অশ্রুভেজা চোখে অবাক হয়ে ওনার পানেই তাকিয়ে। উনি আমার দিকে তাকিয়েই ভেজা কয়লায় পা রাখলেন। ওনার এবং আমার ভরে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল সেগুলো। উনি গম্ভীর শক্ত কণ্ঠে বলে উঠলেন, তোমার উপর দেওয়া সমস্ত মিথ্যে কলঙ্ককে পিষে পুনবার গৃহে প্রবেশ করছি। সেই সাথে এই কথাও দিচ্ছি যে তোমাকে কলঙ্কিত করার প্রয়াস যে করেছে তাকে উপযুক্ত শাস্তি দিব আমি, ধ্রুব দেবনাথ। আবছা আলোকিত কক্ষটায় ধ্রুবর পায়ের আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই। এ কক্ষের মালকিনের সাথে হওয়া বড়সড় এক প্রতারণার শোক যেন পুরো কক্ষটা বহন করছে। বিছানায় গুটিসুটি মেরে বসে আছি আমি, দৃষ্টি সামনে স্থির। অথচ আমি মগ্ন অন্য ভাবনায়। ধ্রুব আমার দিকে তাকিয়ে হাঁটছে কক্ষজুড়ে। তাকে ভেতরে ভেতরে অস্থির হতে দেখা যাচ্ছে। আর আমি, আমার মনের কি অবস্থা বর্ণনা করার মতো শব্দ আদৌ আবিষ্কার হয়েছে। আজ আমি এতটা অপমানিত হয়েছি যা বলার মতো না। একটা মেয়ের সতীত্বের উপর প্রশ্ন উঠা অবশ্যই গুরুতর একটা কালো দাগ তার উপর লেপটে দেওয়া। ধ্রুব পায়চারি থামিয়ে এবার গম্ভীর হয়ে এগিয়ে এলেন আমার দিকে। বিছানায় বসে আমার হাত দুটো ওনার হাতে নিলেন। আচমকা আমার শুকনো ভেজা চোখ পরিপূর্ণ হয়ে উঠল অশ্রুতে। ধ্রুবর মুখপানে তাকাতে তাকাতে তারা পতিত হল গালে। আজকে আমার সাথে যা হলো এরপর আমি কিভাবে মুখ দেখাব, কথাটা ভাবতে ভাবতে শব্দ তুলে কেঁদে উঠলাম আমি। মুহূর্তেই আমার অবস্থান হল ধ্রুবর বক্ষ মাঝে। ভাগ্যিস আজ উনি সময় মতো এসেছেন। ওনার বুকে স্থান পেতেই আমার কান্নার বেগ বেড়ে গেল। নির্বাণী, শান্ত হও, আমি আছি তো। ধ্রুবর এই কথা আমার হৃদয়কে যেন আরো অশান্ত করে দিল। আমি ওনাকে আঁকড়ে ধরলাম প্রবলভাবে। অস্ফুটস্বরে বলে উঠলাম, আপনি আমাকে ছেড়ে কোথায় যাবেন না। আর যদি যান তবে যেখানে যাবেন আমাকেও সাথে নিয়ে যাবেন। আমি বোধহয় এতটা পাগলামি কখনো করিনি। আমার কথার বিপরীতে আমার পিঠে ওনার আলতো স্পর্শ বিদ্যমান রইল। কিছু সময় পেরোতেই আমার কান্নার বেগ কমে এলো। আমি তখনও ওনার বুকে ছোট বাচ্চার মতো গুটিসুটি মেরে আছি।
আমার শক্ত আলিঙ্গনে বোধহয় উনি মনে মনে হাসলেন। এবার কি আমি জানতে পারি আসলে কি ঘটেছিল? আমি ওনাকে ছেড়ে দিয়ে একটু সরে আসতে চাইলাম এবার। কিন্তু তা হল না। ওনার হাতের দৃঢ় বাঁধন পড়ল এবার আমার উদরে। উনি আমার চুলে আলতো করে ঠোঁট ছুঁয়ে বললেন, এভাবেই বলো, যখন তোমার ইচ্ছে হবে। আমি আছি, কোথাও যাচ্ছি না। ওকে। আমি ক্ষণকাল চুপ করে রইলাম। সময় নিয়ে আস্তে আস্তে বলে উঠলাম, রাতের খাবার খেয়ে আমি ঘরে আসলাম। হঠাৎ আমার শাড়িতে আগুন লাগল। জানি না কি করে। যেই আমি আগুন থেকে বাঁচার জন্য শাড়িটা, এতটুকু বলে থেমে গেলাম আমি। বাকিটা বলতে খানিক ইতস্তত করছিলাম আমি। ধ্রুব কোনো তাড়া দিলেন না। চুপচাপ আমার কাঁধে ওনার থুতনি ঠেকালেন আস্তে করে। আমি একটা শুকনো ঢোক গিলে বলে উঠলাম, যেই আমি আগুন থেকে বাঁচার জন্য শাড়িটা খুললাম, অমনি হঠাৎ খাটের নিচ থেকে লোকটা বেরিয়ে এলো। বিশ্বাস করুন আমি জানতাম না যে লোকটা এ ঘরে ছিল। নয়তো আমি মরে গেলেও। তারপর হঠাৎ দরজায় প্রচুর ধাক্কাধাক্কি আরম্ভ হলো। আমি ভয় পেয়ে গেলাম। দরজা ভেঙে বাড়ির সকলে যখন লোকটাকে এ ঘরে দেখল, সকলে ভুল বুঝল আমায়। কেউ আমার কথা বিশ্বাসই করল না। তারপর ওনারা আমাকে যা নয় তাই বলে গেল। কিন্তু বিশ্বাস করুন লোকটার আমাকে ছুঁয়ে দেওয়ার সুযোগও পায়নি। আমি পবিত্র। আমি তোমায় বিশ্বাস করেছি। কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমার কথা বিশ্বাস করছো না, তাই না? আমি চুপ করে রইলাম। ধ্রুব কিছু বললেন না। চুপচাপ কাটল কিছু মুহূর্ত। হঠাৎ উনি মুখ খুললেন, এখন কি পুড়ে যাওয়া শাড়িটায় পরে আছো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালাম। তারপর ওনার থেকে একটু সরে এসে বললাম, আপনি থাকুন, আমি এটা পাল্টে আসছি। কথাখান বলে আলমারি থেকে ঘিয়ে রঙের একটা শাড়ি নিয়ে আমি স্নানঘরে ঢুকে গেলাম। শাড়িটা পাল্টে সকালের বাসি পানি দিয়ে চোখ মুখ ধুয়ে কোনো রকম বেরিয়ে আসলাম। শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছতে মুছতে বেরিয়ে আসতেই দেখলাম ধ্রুব বিছানাটা গুছিয়ে দিচ্ছেন। নুপুরের আওয়াজ পেয়ে ঘুরে তাকাল সে। শান্ত স্বরে আদেশ মিশিয়ে বলে উঠলেন, অনেক কান্নাকাটি করেছ, এবার ঘুমাও, নয়তো শরীর খারাপ করবে। আমি বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লাম বিছানায়। ধ্রুব বললেন, আমি একটু নিচ থেকে আসছি, হাত পা ধোয়া হয়নি, তুমি ঘুমানোর চেষ্টা করো। আমি ঘাড় কাত করে হ্যাঁ বোঝাতেই ধ্রুব কক্ষ থেকে বেরিয়ে গেলেন। কি মনে করে আবার ফেরত এসে বলে গেলেন, দরজায় খিল এঁটে দাও তো। আমি ওনার কথা মতো দরজায় খিল এঁটে দিলাম। ধ্রুব মহল থেকে বেরিয়ে উঠোনে আসল। চারিদিকে তখন প্রায় অন্ধকার। বাড়ির কেউ আর বাইরে নেই। ধ্রুব গম্ভীর চোখে মুখে এসে উপস্থিত হল অচেনা সেই লোকটির সামনে। দুটো পালোয়ান তাকে এখনও অনবরত মেরাই চলেছে। ধ্রুবকে দেখে তাদের হাতের জোর বাড়ল বইকি। কিন্তু ধ্রুব তাদের হাতের ইশারায় থামতে বলল। সঙ্গে সঙ্গে থেমে গেল পালোয়ান দুজনের হাত। ধ্রুবর এই আদেশে বড়ই কৃতার্থ হল যেন তারা। কেননা অনবরত মার দেওয়ায় তাদেরও হাত ব্যথা করছিল। যদিও বাড়ির সকলে চলে যাওয়ার পর অনেকক্ষণ বিরতি নিয়েছে দুজনে। ধ্রুব ইশারা করতেই দুই লোকটির মুখে গুজে রাখা কাপড়ের টুকরো ফেলে দেওয়া হল। সাথে সাথে নাক মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিতে শুরু করল লোকটি। ধ্রুব সরু চোখে তাকালো লোকটির দিকে। লোকটির সারা শরীর ইতিমধ্যেই রক্তে ভরে গেছে। জায়গায় জায়গায় চাবুকের আঘাতে চামড়া ছিলে রক্ত বের হয়ে নাজেহাল অবস্থা। ধ্রুব দুহাত পেছনে রেখে দাঁড়ালো এবার। গম্ভীর রাগী কণ্ঠে বলে উঠল, তুমি যে পাপ করেছ তার জন্য এই শাস্তিও কম লাগছে আমার। তবুও আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। ধ্রুবর কথায় লোকটি প্রায় বুঝে আসা চোখ খুলে তাকালো। ধ্রুবর পানে তাকালো অনুভূতিহীন দৃষ্টিতে। ধ্রুব লোকটাকে দেখে বাঁকা হাসল একটু। এতটা মার পড়ার পরেও লোকটা অজ্ঞান হয়নি। পালোয়ান বটে। ধ্রুব এবার লোকটার দিকে তাকিয়ে বলে উঠল, শুধু তার নামটা বলো। কে বা কারা তোমায় আমার ঘরে পাঠিয়েছে? লোকটা মুখ খুলতে চেয়েও যেন পারল না। চোখ বুজে ফেলল। ধ্রুব ইশারা করতেই পালোয়ান দুজনের হাতের চাবুক পড়ল লোকটার গায়ে। কিন্তু এতেও লোকটার কোনো হেলদোল নেই। ভ্রু কুঁচকে এগিয়ে এসে নাড়ি পরীক্ষা করল ধ্রুব। তারপর পালোয়ান দুজনকে আদেশের স্বরে বলল, একে নিয়ে যাও, আর বন্দি করে রাখো। খবরদার আমি ব্যতীত যেন কেউ ওর কাছে না যায়। জ্ঞান ফিরলে আমায় খবর দিবে। ধ্রুব এবার প্রস্থান করে সেখানে থেকে। বসার ঘর থেকে একটু এগিয়ে নিচতলায় তার মায়ের ঘর। ঘরটা পেরিয়ে যাওয়ার সময় ধ্রুব খেয়াল করে কক্ষটায় এখনো মৃদু আলো জ্বলছে। ধ্রুব দরজায় কড়া নাড়বে কি না ভাবে।
তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সিঁড়িতে পা রাখে। রাত গভীর হচ্ছে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানায় সে। ভাগ্যিস আজই চলে আসার সিদ্ধান্ত নিয়েছিল। শহরে পৌঁছে ধ্রুব জানতে পারে বিশ্ববিদ্যালয়ে কিছু দরকারে জরুরি তলব করা হয়েছে। কিন্তু ক্লাস শুরু হতে এখনো সপ্তাহখানেক বাকি। তাই সে ভাবে যেহেতু হাতে সময় আছেনি, বাড়ি থেকে ঘুরে আসা যাক। তাই তো আজ বিশ্ববিদ্যালয়ের কাজ শেষ করেই সে বিকালের ট্রেনে বাড়িতে রওনা হয়েছিল। তাই ফিরতে রাত হয়েছে। বাড়িতেও কিছু জানালো হয়নি। কিন্তু বাড়িতে পৌঁছে যে এভাবে চমকিত হবে তা কল্পনার বাইরে ছিল। কথাগুলো ভাবতে ভাবতে ধ্রুব তিনতলার শেষ কক্ষ অর্থাৎ নিজের কক্ষটার সামনে এসে পৌঁছায়। দরজায় কড়া নেড়ে ডেকে উঠে, নির্বাণী, ঘুমিয়ে পড়েছ? দরজা খোল। তার কিছুক্ষণ পরেই দরজা খুলে দেই আমি। উনি ভেতরে প্রবেশ করে দরজায় খিল দিতে দিতে জিজ্ঞেস করেন, ঘুমাওনি? একটা গোপন দীর্ঘশ্বাস ফেলে আমি বলে উঠি, না, ঘুম আসছে না। কথাখান বলে আমি ফের বিছানায় এসে শুয়ে পড়ি। ধ্রুব টেবিলের সামনে এসে হাত থেকে ঘড়িটা খুলে রেখে দেয়। আজকে উনি যে হাতে ঘড়ি পরেছিলেন খেয়ালই করা হয়নি। আমি শুয়ে শুয়ে ওনাকে দেখতে লাগলাম। চোখমুখ বেশ গম্ভীর লাগছে হঠাৎ করেই। পরনের সাদা শার্টে সুদর্শনও লাগছে বটে। চোখা নাকটা হারিকেনের সোনালি আলোয় সোনালি ঠেকেছে। আমি তাকিয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়লাম জানা নেই। ভোরবেলা পাখিদের কিচিরমিচির আওয়াজে ঘুমে ব্যাঘাত ঘটল আমার। নড়েচড়ে ফের শুয়ে গিয়ে টের পেলাম আমার দেহের সাথে কিছু একটা আষ্টেপৃষ্ঠে আছে। মুহূর্তেই চোখের সমস্ত ঘুম উধাও। চট করে চোখ মেলে তাকালাম আমি। অনুভব করলাম পেটে কারো গাঢ় স্পর্শ। ধীরে ধীরে পেটের দিকে তাকাতেই চেনা বলিষ্ঠ হাতখানা ভেসে উঠল চোখের পাতায়। মুহূর্তেই সমস্ত লজ্জা এসে ভর করল আমার মনে। হাঁসফাঁস করে উঠলাম আমি। আমার অতিরিক্ত নড়াচড়ায় ওনার ঘুমে ব্যাঘাত ঘটল। এবার উনি আমার ঘাড়ে মুখ গুজে দিলেন। জমে গেলাম আমি। মুহূর্তেই আমার নড়াচড়া থেমে গেল। স্তব্ধ হয়ে গেলাম আমি। কালকে আমার মানসিক প্রতিকূল অবস্থায় উনি আমার খুব কাছে আসলেও আমার কিছু মনে হয়নি। কিন্তু এখন এই ঘনিষ্ঠতা কাটা দিয়ে উঠছে আমার সর্বাঙ্গে। আমি নীরবে সরে আসার চেষ্টা করলাম। এবার পেটের কাছে ওনার হাতের বাঁধন আরে দৃঢ় হল। উনি তখনও ঘুমে মগ্ন। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। হঠাৎ উনি আমাকে ছেড়ে দিয়ে ওপাশ ফিরে ঘুমালেন। আমি হাফ ছেড়ে বাঁচলাম। আরেকটু হলেই তো দম আটকে যেত আমার। আমি ছাড়া পেয়ে বিছানা ছেড়ে স্নানঘরে গিয়ে হাতমুখ ধুয়ে এলাম। ধ্রুব তখনও ঘুমে। আমি ওনার দিকে তাকিয়ে স্মিত হেসে চুলে চিরুনি চালাতে লাগলাম। ওনার ঘুমন্ত চেহারাটা সবচেয়ে আকর্ষণীয়। শক্তপোক্ত, গম্ভীর হয়ে থাকা মুখশ্রী কেমন স্নিগ্ধ, নিষ্পাপ হয়ে উঠে। আমার কোমর সমান কোকড়া চুল আঁচড়াতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। একে তো চুলে তেল দেওয়া হচ্ছে ভালো মতো, তার উপর আমার দ্বারা চুলের যত্ন হয় না। আমি বেশ সময় নিয়ে চুল আঁচড়ালাম। হাতের শাখা পলা শব্দ তুলে উঠল। বিশৃঙ্খল এক ছন্দ। এতে বহে ধ্রুবের ঘুমের ব্যাপক ব্যাঘাত ঘটল। ধীরে ধীরে চোখ মেলে তাকালেন উনি। আমার খেয়াল সরে এসেছিল ওনার থেকে। তাই হঠাৎ করে ওনার বলা কথাটায় চমকে উঠলাম আমি। এত সুন্দর চুলের এই হাল কি করে করলে? দুঃখী দুঃখী মুখ করে তাকালাম আমি। মিহি কণ্ঠে আস্তে আস্তে বললাম, আমার দ্বারা এতবড় চুলের যত্ন হয় না। উনি শুনলেন কি না বুঝলাম না। বিছানা ছেড়ে উঠে স্নানঘরে গেলেন উনি। উনি হাতমুখ ধুয়ে বের হতে হতে আমি চুলে খোপা করে নিয়েছি। সিথিতে যখন সিঁদুর পড়ছি তখন উনি এসে দাঁড়ালেন আমার পেছনে। শুভ্র শার্ট পরিহিত যুবকটি ভেসে উঠল দর্পণে। আমি দৃষ্টি নামিয়ে নিলাম। হঠাৎ দরজায় কড়া পড়ল। সকাল সকাল এ ঘরের দরজায় কড়া পড়তেই থাকে। ধ্রুব একটা ক্ষুদ্র শ্বাস ফেলে দরজার দিকে এগোয়। দরজা খুলে দিতেই মেলি একটা কণ্ঠস্বর কানে এসে ঠেকে। কালকে রাতে নাকি এ বাড়িতে কি হয়েছে? কণ্ঠস্বরটা আমার চেনা। মুহূর্তেই আমার চোখে মুখের লাজুক ভাব উবে গিয়ে এবার গম্ভীর হয়ে উঠলাম আমি। ধ্রুব তখন সেভাবেই দরজার সামনে দাঁড়িয়ে। শশীর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে সে বলে উঠল, সেটা তুমি কি করে জানলে? ইতস্তত করে উঠল শশী। শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে এদিক ওদিক তাকাল। ধ্রুবের চোখের দৃষ্টি সরু হয়ে এলো হঠাৎ। তখনই শশী চট করে বলে উঠল, এখানে আসার পর মাসি মা বললেন। ধ্রুবর কুঁচকে থাকা ভ্রু যুগল স্বাভাবিক হল এবার। সে দরজা থেকে সরে আসল। কিন্তু শশী তখনও দরজার বাইরে দাঁড়িয়ে। মৃদুস্বরে সে ধ্রুবর দিকে তাকিয়ে বলে উঠল,
আমি কি নির্বাণীর সাথে দেখা করতে পারি? বেচারির জন্য খুব খারাপ লাগছে আমার। কণ্ঠে মিথ্যে দুঃখ মিশিয়ে কথাটা বলল শশী। ধ্রুব বলে উঠল, আসো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই দেখছিলাম। এই মেয়েটা এত নির্লজ্জ কেন জানি না, আমার মন বলছে কাল যা হলো তার পেছনে 100 ভাগ শশীর হাত আছে। বৌভাতের দিন আমাকে তার হুমকি দেওয়া, আছাদেও আমাকে বলা কথাগুলো আমার সন্দেহের তীর শশীর দিকেই নিক্ষেপ করল। কিন্তু এই সত্যতা আমি কিভাবে যাচাই করব? আমার ভাবনায় মাঝেই শশী এসে আমার সামনে দাঁড়াল। পরনে লাল খয়েরি শাড়ি, বাহুতে প্রতিদিনকার ন্যায় সোনার বাজু আর মুখে বিস্তর হাসি। আমি থমথমে মুখশ্রীতে তাকিয়ে রইলাম তার দিকে। চোখ ভর্তি গাঢ় কাজল, ঠোঁটেও কৃত্রিম প্রসাধনীর ছোঁয়া। লম্বা চুলগুলো ছেড়ে রাখা। শশীর এই অতিরিক্ত সাজের যে কি কারণ সেটা বুঝতেই রাগ হতে লাগলো আমার। মনে মনে হাসিও পেল। বোকা মেয়ে। মন থেকে যে পুরুষ ভালোবাসে সে তো আত্মার সৌন্দর্যে মুগ্ধ। তার কাছে বাহ্যিক সৌন্দর্য ফিকে পড়ে যায়, বিশেষত পরনারীর। ইস, তোমার জন্য আমি খুব দুঃখ পেয়েছি নির্বাণী। না জানি বদ্ধ ঘরে লোকটা তোমায় একা পেয়ে কি না কি করেছে। শশীর ইঙ্গিতপূর্ণ কথায় চোখ বড় বড় হয়ে গেল আমার। শাকচুন্নি কোথাকার। মুহূর্তেই ক্ষেপে গেলাম আমি, আমার মনে জমে থাকা সমস্ত রাগ আগ্নেয়গিরির ন্যায় বিস্ফোরিত হল। আঙুল তুলে শাসিয়ে উঠলাম আমি। খবরদার, আমার ব্যাপারে একটা অপশব্দও বলবেন না আপনি। আপনি যে এখানে আমার দুঃখে দুঃখী হতে আসেননি সেটা বেশ ভালো করেই জানি আমি। মজা নিতে এসেছেন তাই তো? বিদূষক ডেকে দেই। মন ভরে মজা নিন। তবুও আমার ব্যাপারে কোনো আজেবাজে কথা বলবেন না। শেষোক্ত কথাটা অনেকটাই চেঁচিয়ে বললাম আমি। ধ্রুব অদূরেই দাঁড়িয়ে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে, আমার এমন আচরণের কারণ ঠিক ওনার বোধগম্য হচ্ছে না। আমি ওনার থেকে দৃষ্টি সরিয়ে এবার শশীর দিকে তাকালাম। তার চোখ টলমল করছে জলে। আশ্চর্য ব্যাপার, সেই টলমল করা অশ্রুপূর্ণ চোখেই সে ধ্রুবর পানে তাকাল। ভিজে গেল তার শুষ্ক কপোল। আমি তখন রাগে ফুঁসছি। সে ধ্রুবর দিকে তাকিয়ে এটাই বোঝাতে চাইছে যে আমি তার সাথে বড়ই খারাপ আচরণ করেছি। কিন্তু ধ্রুব বুকে হাত গুজে জিজ্ঞাসু স্বরে এবার শশীকে বলে উঠে, এ ঘরে সে সময় বোধহয় তুমি ছিলে না, রাইট? এমনকি কেউ ছিল না। এ ঘরে কি হয়েছে না হয়েছে সেটা তো তোমার জানার কথা নয়। তাহলে এমন মন্তব্য তুমি কিভাবে করো আমার স্ত্রীর ব্যাপারে? কথাটা একটু শক্তই শোনাল। শশী আশাহত হল। ধ্রুব ফের বলল, ওর ব্যাপারে কি বলার আগে বেশ কয়েকবার ভেবে নিবে। কেননা আমি জানি কার কথা সত্য আর কারটা মিথ্যে। তুমি এবার আসতে পারো। ধ্রুবর কথা শুনে অবাক হয়ে আমার দিকে তাকালো শশী। আমি চোখে চোখে হেসে উঠলাম। তারপর তাকালাম সরু চোখে। শশীর চোখে ভয় ছিল, প্রচণ্ড। ধ্রুব নামক সুপুরুষের কোথাও তার অস্তিত্ব নেই, এই কথাটা মেনে নেওয়ার ভয়। শশী কক্ষ থেকে চলে যাওয়ার পর ধ্রুবর দৃষ্টি এসে আমার উপর বর্তায়। ভ্রু কুঁচকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করেছে আমার পানে। আমি তখনও রেগে আছি খানিক। শশী কোনো সুযোগ রাখছে না ধ্রুবর সামনে আমাকে অপমান করার। ধ্রুবকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখে আমি বলে উঠলাম, এভাবে কি দেখছেন? শশীর সাথে হঠাৎ এমন আচরণ করলে কেন? ধ্রুবর কথায় আমি আরেকটু রাগলাম। এর মানে কি উনি বোঝাতে চাইছেন শশীর আমাকে করা অপমানের প্রেক্ষিতে আমার এভাবে আচরণ করা ঠিক হয়নি? আমি মনে মনে ভাবা কথাটা মুখ ফুটেই বলে উঠলাম, এর মানে আপনি বলতে চাইছেন যে আমার শশীর সাথে এমন আচরণ করা উচিত হয়নি? উনি আমাকে যা নয় তাই বললেন আর তার বিপরীতে। আমার কথা সম্পূর্ণ হওয়ার আগেই ধ্রুব হতাশার শ্বাস ছাড়লেন। বললেন, আমার কথার এই অর্থ ছিল না। আমি শুধু জানতে চেয়েছি আমার শান্ত প্রকৃতির বউ কেন হঠাৎ এমন রাগবানিতা হয়ে গেল। ওনার কথা শুনে শান্ত হলাম আমি। ধ্রুব ফের বললেন, ইজ এনিথিং রং? ওনার কথায় আমি একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম, আগে বলুন আমার উপর আপনার আস্থা কতটুকু? তোমার উপর আমার আস্থা কতটুকু তার পরিচয় আমি দিয়েছি। দিইনি কি? ওনার কথা শুনে আমি লজ্জা পেলাম। যেভাবে সবার সামনে উনি আমাকে বিশ্বাস করার সাথে থেকেছেন, সেক্ষেত্রে আমার একদম উচিত হয়নি ওনাকে এরূপ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা। আমি নিজ ভুল স্বীকার করে মাথা নত করলাম। ধ্রুব উত্তর শোনার অপেক্ষায়, অথচ আমাকে কোনো প্রকার তাড়া দিচ্ছেন না। আমি যদি বলি কাল যা যা হলো সেগুলো কারোর পরিকল্পিত, তবে কি আপনি অবাক হবেন? কথাটা বলে আমি চোখ তুলে তাকালাম ধ্রুবর দিকে। ওনার মুখশ্রী স্বাভাবিক, বদ্ধ জলাশয়ের ন্যায় শান্ত। কিন্তু আমি সেথায় বিস্ময়ের ছাপ আশা করেছিলাম।
আমি অবাক হচ্ছি না, কারণ এটা আমি আগে থেকেই ধারণা করেছি। তোমার আমার সম্পর্ক অনেকের মনে ধরেনি। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র এর জন্য কেউ এমন জঘন্য পরিকল্পনা কেন করবে? আমি ধ্রুবর প্রশ্নে চুপ করে রইলাম। কালকের ঘটনা আমার হৃদয়কে পুনরায় বিষণ্ণতায় ভরে দিল। আমি ধীরে ধীরে বিছানায় এসে বসলাম। হালকা রাগে লেপ্টে থাকা মুখশ্রীতে ফুটে উঠল কষ্টরেখা। ধ্রুব আমার দিকে তাকিয়ে থাকায় আমার চেহারায় পরিবর্তন ওনার চোখে ঠিকই ধরা পড়ল। উনি আমাকে কোনো প্রশ্ন না করেই ওনার ব্যাগের নিকটে গেলেন। তারপর সেখানে থেকে কিছু একটা বের করে আমার সামনে এসে দাঁড়ালেন। অক্ষিকোটরে ওনার পরনের শুভ্র পাঞ্জাবি ভেসে উঠতেই আমি চোখ তুলে তাকালাম। ওনার চোখের মোলায়েম দৃষ্টি আমার উপরেই। এবার আমি ওনার হাতে থাকা জিনিসটার দিকে তাকালাম। ছোট কৌটায় অগুন্তি লাল টিপ। সেটা আমার হাতে গুজে দিতে দিতে বললেন, তোমার জন্য আমার তরফ থেকে এই সামান্য উপহার। আমি হাতের টিপের কৌটোটার থেকে দৃষ্টি সরিয়ে ওনার দিকে অবাক হয়ে তাকালাম। আমার দৃষ্টি ওনাকে নীরবে এই প্রশ্ন করে উঠল যে, আপনি কতটা গভীরভাবে আমায় লক্ষ্য করেন ধ্রুব? ধ্রুব আমার হাতের মুঠোয় থাকা কৌটো থেকে একটা টিপ বের করে আমার কপালের দুই ভ্রুয়ের মধ্যে পরিয়ে দিলেন। তারপর আমাকে বসা থেকে তুলে আরশির সম্মুখে এনে দাঁড় করিয়ে আমার পেছনে এসে দাঁড়ালেন। স্বচ্ছ কাছে ফুটে উঠল আমার এবং আমার অর্ধাঙ্গের প্রতিবিম্ব। আমার দুভ্রুয়ের মধ্যিখানে থাকা টিপটার আকার ছোট হলেও তাতে মিশে থাকা ভালোবাসার পরিমাণ বিশাল। সমুদ্রের বিশাল জলরাশির ন্যায়। উনি দর্পণে ভেসে উঠা আমার প্রতিবিম্বের দিকে তাকিয়েই বলে উঠলেন, কিছু একটা মিসিং লাগছিল। এবার ঠিক আছে। আমি দৃষ্টি নত করে স্মিত হেসে উঠলাম। দ্বিতীয়বারের ন্যায় দরজায় কড়া পড়ল। ধ্রুব একটা দীর্ঘশ্বাস ছেড়ে আমার নিকট থেকে সরে গেল। আমি মাথায় ঘোমটা দিয়ে নিলাম। দরজার ওপারে ছিল পরিচারিকা। সকালের নাস্তার জন্য ডাকতে এসেছেন। আমরা আসছি একথা জানিয়ে ধ্রুব তাকে প্রস্থানে আদেশ দিল। কিন্তু আমি ইতস্তত করছিলাম। কালকে যা হলো তারপর আমি কিভাবে ওনাদের সামনে দাঁড়াব? ওনাদের তীর্যক দৃষ্টির সম্মুখীন হব কিভাবে? আমি চিন্তা থেকে বেরিয়ে আসলাম ধ্রুবর কথায়। এসো, সকালের নাস্তার জন্য তলব এসেছে। আমি ইতস্তত করে তাকালাম। আমতা আমতা স্বরে বলে উঠলাম, আপনি যান। আমি বসার ঘরে যাব না। সকলে আমার দিকে বাঁকা চোখে তাকাবে। আমার কথার বিপরীতে আমার হাতখানা শক্ত করে ধরলেন ধ্রুব। আমি আকুতির নজরে তাকালাম। আমি সত্যিই কারোর মুখোমুখি হতে চাচ্ছি না। ধ্রুবর সামনে ওরা আমায় কিছু না বললেও মনে মনে আমার সম্বন্ধে বাজে খেয়াল ওনাদের মাথায় আসবে। আর মেজো কাকি তো সুযোগ পেলেই কথা শুনিয়ে দিবেন। আমি যে ওনার চোখের কাটা এটা বুঝতে আমার বেশি সময় লাগেনি। কেউ যদি তোমার দিকে বাঁকা নজরে তাকাইবা তবে কি যায় আসে? তুমি কোনো দোষ করনি। কারো বাজে পরিকল্পনার শিকার হয়েছ। এতটুকু বলে একটু থামেন ধ্রুব। পরপরই বলে উঠেন, শোন নির্বাণী, তুমি পবিত্র। অন্যরা তোমায় যদি শতবার অপবিত্র বলে আখ্যায়িতও করে তাতে কিচ্ছু যায় আসে না। মিথ্যকে জোর করে সত্য বানানো যায় না। সত্য সত্যই। তবুও আমার মনে দ্বিধা ছিল। আমার দ্বিধাকে পরোয়া করলেন না ধ্রুব। উনি এক হাতে আমার হাত ধরে কক্ষ থেকে বের হলেন। বসার ঘরে পৌঁছাতেই আমি অস্বস্তিতে মাথা নিচু করে নিলাম। এক হাত দ্বারা চেপে ধরলাম ধ্রুবর বাহু। প্রতিদিনকার মতো দুটো আসন খালি ছিল। যদিও এই দুটো আসনের একটা আমার আর অন্য রায়ের জন্য বরাদ্দ থাকত। কিন্তু আজ সেখানে আমি এবং ধ্রুব বসে পড়লাম। আমি ভ্রু কুঁচকে এদিক ওদিক তাকালাম রায়ের সন্ধানে। কালকে রাতে তাকে যে আটকে রাখা হয়েছিল নিজ রুমে। তারপর কেউ কি দ্বার খুলে দেয়নি? আমি দুশ্চিন্তা আর অস্বস্তির মাঝে খাবার শেষ করলাম দ্রুত। তারপর হাত ধুয়ে দ্রুত চলে আসলাম সিঁড়ির দিকে। ধ্রুব আমার দিকে একবার তাকিয়ে খাওয়া শেষ করলেন। তারপর চলে গেলেন ওনার মার ঘরে। আমি দোতলায় এসে পৌঁছালাম। দোতলার শেষে রায়ের কক্ষের সামনে আসতেই থমকে দাঁড়ালাম আমি। বাইরে থেকে দুয়ার আটকে রাখা। আমি দ্রুত সেটা খুলে দিলাম। কাল রাত থেকে আটকে পড়ে আছে মেয়েটা। কেউ কি খোঁজ নিতেও আসেনি? রায়কে আটকে রাখার কথা ধ্রুবর অজানা। রায়কে জোর করে নিয়ে যাওয়ার পর ধ্রুবর আগমন ঘটেছিল। আমি দরজা খুলেই ভেতরে প্রবেশ করলাম। মেঝেতে পড়ে আছে রাই। কপালের দিকে রক্ত শুকিয়ে আছে। আমি দ্রুত তার সামনে এসে বসে পড়লাম। গালে হালকা করে চাপড় দিতে দিতে ডেকে উঠলাম তাকে। মেয়েটা কপালে আঘাত পেল কি করে? আমি ধারণা করলাম এ ঘরে এনে তাকে এক প্রকার ধাক্কা দিয়ে ফেলা হয়েছিল। আর তাতেই কপালে ভারী চোট পেয়েছে সে। আমি রায়কে ডাকতে ডাকতে কাঁদো কাঁদো হয়ে পড়লাম।
হৃৎপিণ্ডের বেহাল দশা আমাকে শান্ত হতে দিচ্ছিল না। আমি রায়ের নাকের কাছে কাপা কাপা হাত নিয়ে পর্যবেক্ষণ করলাম। রায় অজ্ঞান হয়ে আছে। আমি পুরো ঘর জুড়ে জলের সন্ধান করলাম, কিন্তু এ কক্ষে কোনো জল নেই। আমি এবার বেরিয়ে এলাম রায়ের ঘর থেকে। উদ্দেশ্য ব্যাপারটা ধ্রুবকে জানানো। বসার ঘরে আমার আগমনে পুনরায় সকলের নজর এসে পড়ল আমার উপর, কিন্তু আমি তা পরোয়া করার পর্যায়ে নেই। আমার দৃষ্টিজোর তখন ধ্রুবকে খুঁজে চলেছে। হঠাৎ ধ্রুবকে শাশুড়ি মার কক্ষ থেকে বের হতে দেখা গেল। আমি দ্রুত গতিতে এগিয়ে গেলাম ওনার দিকে। বিছানায় শুয়ে রাখা হয়েছে রায়কে। বাড়ির পুরুষ বলতে এই ঘরে কেবল ধ্রুবই আছেন। পেছনে দুহাত রেখে গম্ভীর চোখে তাকিয়ে আছেন বৈদ্যের দিকে। রায়ের শেরে বসে গুনগুনিয়ে কাঁদছেন রায়ের মা। আমি ওনার দিকে খানিক বিরক্ত দৃষ্টিতে তাকালাম। কাল থেকে ওনার মেয়ে এ কক্ষে আটকে রয়েছে, অথচ উনি মা হয়ে একবার খোঁজ দিতেও আসেননি। আসা উচিত ছিল তো। আর এখন গুনগুনিয়ে কাঁদছেন। আমার দৃষ্টি ওনার থেকে সরল বৈদ্যের কথায়। মাথায় গভীর আঘাত পাওয়ায় অজ্ঞান হয়ে গেছে। জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। চিন্তার কিছু নাই। আর শরীরটাও অনেকটাই দুর্বল লাগছে। ভালোমন্দ খাওয়াতে হবে। কথা শেষ করে কিছু জড়িবুটি দিলেন বৈদ্যমশাই। ধ্রুব কক্ষ থেকে বেরিয়ে গেলেন ওনাকে খানিকটা এগিয়ে দিতে। এ কক্ষে রয়ে গেলাম আমি, শাশুড়ি মা আর রায়ের মা। রায়ের মায়ের কান্না তখনও বিদ্যমান। আমি খানিক ত্যক্ত হয়ে বলে উঠলাম, পিসিমা, আপনি কি একটু চুপ করবেন? উনি ভ্রু কুঁচকে আমার পানে তাকালেন। ক্ষেপে বলে উঠলেন, কেন? দেখতাছ না আমার মায়াটার কি হয়েছে? রায়ের কপালে বাঁধা পট্টিটায় হাত বুলাতে বুলাতে কথাটা বললেন উনি। প্রত্যুত্তরে আমি বলে উঠলাম, আপনার এই স্নেহ, মমতা অতিরঞ্জিত মনে হচ্ছে। কাল থেকে এই ঘরে বদ্ধ অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিল আপনার মেয়ে। খোঁজ নিয়েছিলেন একবারও। এখন আপনার মাতৃত্ব জেগে উঠছে। প্রশ্ন এটা একজন মায়ের নিকট। আমার কথাটা ওনার গায়ে ভীষণ। উনি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন এবার। ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, আমারে এগুলা বলতাছ তুমি? আমারে? নষ্টা মায়া কোথাকার! এই সব কিছু তোমার লাইগা ঘটছে। পিসিমার বলা কথায় আমি স্তব্ধ হয়ে তাকালাম। ক্ষণকাল বাদেই অক্ষিকোটরে অশ্রু জমতে শুরু করল। শাশুড়ি মা বলে উঠলেন, আহ, চাপা, চুপ করবে। আমি সেখানে আর দাঁড়ালাম না। দ্রুত বেগে কক্ষ থেকে বেরিয়ে আসার জন্য ঘুরে দাঁড়ালাম। দরজায় কাছটায় এসে ধ্রুবর সাথে মুখোমুখি হলাম আমি। আমার চোখ তখন অশ্রুতে পরিপূর্ণ। আমি ওনাকে কিছু না বলে অমন টলমল চোখ নিয়েই বেরিয়ে আসলাম ঘর থেকে। কালকের অচেনা লোকটাকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেখানে দুপুরের আগে আগে উপস্থিত হয় ধ্রুব। মাটির দেওয়াল, সনের ছাউনি দেওয়া ঘরটার দিকে চেয়ে দায়িত্বে থাকা দুজন পালোয়ানের সন্ধান চালায় সে। দুজনকে দেখা যায় অদূরেই গাছের ছায়ায় বসে থাকতে। ধ্রুবর উপস্থিতি চোখে পড়তেই বসা থেকে উঠে ধ্রুবর নিকটে এসে দাঁড়ায় তারা। ধ্রুব বলে, দরজাটা খুলো। ধ্রুব কথা শেষ হতে না হতেই দরজা খুলে দেওয়া হয়। মাটির ঘরটার দরজা ধ্রুবর উচ্চতার চেয়ে কম হওয়া একটু নিচু হয়ে ভেতরে প্রবেশ করে ধ্রুব। ভেতরে প্রবেশ করতেই অর্ধচেতন হয়ে পড়ে থাকা লোকটা নজরে আসে। শ্যামলা দেহে অসংখ্য মারের দাগ। জায়গায় জায়গায় রক্ত শুকিয়ে চামড়ার সাথে মিশে আছে। লোকটা বিড়বিড় করে কিছু বলছে। ধ্রুব কান খাড়া করে সেটা শোনার চেষ্টা করে। পানি, পানি। লোকটা পানির জন্য কাতরাচ্ছে। ধ্রুব আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। মাটিতে পিতলের গ্লাসে সামান্য পানি দেখতে পায় সে। সেটা নিয়ে লোকটার চোখে মুখে নিক্ষেপ করে সে। এতক্ষণ ধরে বন্ধ করে রাখা চোখ দুটো মেলে তাকায় লোকটা। ধ্রুবর গম্ভীর মুখখানা ভেসে উঠে তার অক্ষিপ্তে। লোকটা একটা ঢোক গিলার প্রয়াস চালায়, কিন্তু গলা শুকিয়ে কাঠ। ধ্রুব হাঁটু ভেঙে লোকটার সামনে বসে একটা ভ্রু উঁচিয়ে শক্ত কণ্ঠে বলে উঠে, কালকে করা আমার প্রশ্নটা মনে আছে নিশ্চয়ই? যত তাড়াতাড়ি উত্তর পাব তাতেই তোমার মঙ্গল। লোকটা দীর্ঘদেহী ধ্রুবর পানে তাকিয়ে কালকের ঘটনার স্মৃতিচারণ করে। তারপর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। জমিদার পুত্রের আদর্শ আর ব্যক্তিত্বে পুরো গ্রাম মুখরিত থাকলেও তার রাগ সম্বন্ধে অবগত গুটি কয়েক মানুষ। লোকটাকে মৌন দেখে ধ্রুব পালোয়ান দুজনকে চাবুক নিয়ে আসার আদেশ দেয়। সোজা আঙুলে ঘি উঠবে না বোঝা যাচ্ছে। চাবুক নিয়ে আসা হলে ধ্রুব সেটা হাতে প্যাঁচাতে প্যাঁচাতে বলে উঠে, তোর ভাগ্য ভালো, আমার স্ত্রীকে স্পর্শ করার প্রয়াস করেও তুই ব্যর্থ হয়েছিস। ধরে নে গায়ের এই জখমগুলো শুধুমাত্র সেই প্রচেষ্টার ফল। তুই যদি সেই ব্যক্তির নাম না বলিস তবে এর থেকে দ্বিগুণ মার মরবে।
জীবনের মায়া আছে তো নাকি? কথাখানা শেষ করেই লোকটার গায়ে চাবুক মারে ধ্রুব। ব্যথায় আর্তনাদ করে উঠে লোকটা। চোখে মুখে ভয় ফুটে উঠে। ধ্রুব তখন বেশ ক্রোধান্বিত। লোকটার গায়ে দ্বিতীয়বারের ন্যায় মার পড়তেই সে বলে উঠে, আমি বলছি মালিক, বলছি। প্রাতকালে সমাপ্ত হয়ে মধ্যাহ্নের সূচনা হতেই স্নান ছেড়ে এলাম আমি। ভেজা কাপড়গুলো শুকোতে দিয়ে এসে মাথা থেকে গামছাটা খুলে ফেললাম আমি। অমনি আমার দীর্ঘ কেশ উন্মুক্ত হয়ে ছড়িয়ে পড়ল পিঠ জুড়ে। কোকড়া চুলে জলের স্পর্শ লাগায় সেগুলাকে আরেকটু লম্বা মনে হচ্ছে। আমি মাথার চুল আছড়ে সিথি করে নিলাম। তারপর সিথিতে সিঁদুর লেপটে নিয়ে সরে দাঁড়ালাম আয়নার সামনে থেকে। বিছানার কাছের বিশাল আয়নার সামনে এসে দাঁড়াতেই কিছু একটা মনে হলো। আমি ফের এসে দাঁড়ালাম আয়নার সামনে। টিপের কৌটো থেকে একটা টিপ বের করে পরে নিলাম। আপনা আপনি মুচকি হেসে উঠলাম আমি। পরক্ষণেই মিলিয়ে গেল সেই হাসি। মন খারাপের মাত্রা একটু বেশিই আজকে। আলগোছে জানালার কাছটায় এসে ফের দাঁড়ালাম আমি। তখনই দরজায় শব্দ হলো। আমি ফিরে তাকাতেই ধ্রুবর অবয়ব ভেসে উঠল অক্ষিকোটরে। আমি মৃদুস্বরে বলে উঠলাম, কোথায় ছিলেন? তারপর ওনার দিকে তাকাতেই খেয়াল করলাম একেবারে স্নান ছেড়ে এসেছেন উনি। পরনে আকাশী বর্ণের নতুন ফতুয়া আর সাদা ধুতি। আমার প্রশ্নের জবাব দিতে দিতে আমার পাশে এসে দাঁড়ালেন উনি। আমি দৃষ্টি নত করে নিলাম। ধ্রুব আমাকে বিছানায় বসিয়ে দিয়ে আলতাপূর্ণ একটা বাটি নিয়ে আসলেন। মেঝেতে বসে আমার পা যুগলের দিকে হাত বাড়াতেই আমি পা সরিয়ে নিলাম। চোখ কপালে তুলে বলে উঠলাম, আপনি ফের এমনটা করছেন? আপনি আমার স্বামী ধ্রুব। এভাবে যখন তখন পায়ে হাত দিবেন না। উনি আমার কথা কানে তুললেন না। আমি বিছানা ছেড়ে নেমে ওনার মতো করেই মেঝেতে বসলাম। উনি আলতায় তুলি ভেজাতে ভেজাতে বললেন, যখন স্বয়ং ঈশ্বর নিজের প্রিয়তমার পায়ে হাত দিতে দ্বিধা বোধ করেন না, তখন আমি তো সামান্য এক মনুষ্য। আমি ছুলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কথাটা বলে উনি আমার পায়ে লাল রাঙা আলতা ছোঁয়ালেন। আমি আমার পায়ে থেকে দৃষ্টি সরিয়ে ওনার দিকে তাকালাম। রেশমি ভেজা চুল কপালে এসে ঠেকেছে উনার। চোখের পাপড়িতে লেগে থাকা সূক্ষ্ম পানির কণা বলে দিচ্ছে ভালো করে মুখটাও মুছেননি উনি। গভীর চোখের তীক্ষ্ণ দৃষ্টি নিজের অর্ধাঙ্গিনীর পায়ে আলতা আঁকায় মগ্ন। উনি আমার দিকে না তাকিয়েই ডেকে উঠলেন, এই নির্বাণী। হুম, বলুন। তোমাকে জন্য আরেকটি সম্বোধন বরাদ্দ আছে। সেটা কি জানো? আমি ভ্রু কুঁচকে বললাম, না। কি সেটা? ধ্রুব আঁকায় খুব ব্যস্ত। আমি এবার পায়ের দিকে তাকালাম। আজকে নিখুঁতভাবে আলতা এঁকেছেন উনি। পায়ের মাঝখানের নিখুঁত বৃত্তটার চারপাশে ছোট ছোট ফোঁটা আঁকতে আঁকতে উনি বলে উঠলেন, মম হৃদয় বিহারিণী। খানিক চমকে ওনার দিকে তাকালাম আমি। আমার পানে এবার দৃষ্টি নিলেন উনি। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি লেপ্টে আছে ওনার। উনি এবার মৃদু, শান্ত স্বরে বলে উঠলেন, হৃদয়ের সমস্ত প্রেম তার প্রতি অর্পণ। মম অন্তঃস্থলে যার সর্বক্ষণ বিচরণ। তোমাকে নিয়ে শহরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মাকেও বলা হয়ে গেছে। আমার পায়ে আলতা পরিয়ে দেওয়া শেষে কথাটা বললেন ধ্রুব। নিজের পায়ের থেকে দৃষ্টি সরিয়ে ওনার দিকে তাকালাম আমি। ওনার অপলক দৃষ্টি আমাকেই অবলোকন করতে ব্যস্ত। আমি মিহি কণ্ঠে জিজ্ঞাসা করলাম, হঠাৎ এই সিদ্ধান্ত? ধ্রুব সরল কণ্ঠে বলে উঠলেন, ভর্তি পরীক্ষার আর বেশি দেরি নেই। ওনার কথা শুনে পলক ফেলে মেঝেতে তাকালাম আমি। ফের দৃষ্টি উঠিয়ে ওনার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কবে যাচ্ছি আমরা শহরে? পরশু। কালকে একটা কাজ আছে। সেটা সম্পূর্ণ করেই যাব। আমি কি কাজ বলে জিজ্ঞাসা করলেও সেটা বলতে নাকচ করলেন উনি। বললেন যখন করব দেখতে পাবে। আমি ভ্রু কুঁচকে রইলাম। কিন্তু আর জিজ্ঞেস করলাম না কি কাজ। অপেক্ষায় রইলাম তা স্বচক্ষে দেখার। পরদিন ধ্রুব এক আশ্চর্য কাজ করলেন। শশীকে বিশেষভাবে আমন্ত্রণ দিয়ে এলেন। সপরিবারে। আমি শুধু ভ্রু কুঁচকে লোকটার কর্মকাণ্ড দেখছিলাম। বিশাল ভোজ আয়োজন হলো সেদিন। রান্নাঘর থেকে সুস্বাদু সব রান্নার ঘ্রাণে ভরে উঠল বসার ঘর। আমি বাদে সকলের চেহারায় আজ খুশির ঝলক দেখতে পাচ্ছিলাম। কিন্তু হঠাৎ এভাবে শশীকে আমন্ত্রণের হেতু বোধগম্য হল না আমার। আমি এ ব্যাপারে ভাবতে ভাবতে উপস্থিত হলাম রায়ের কক্ষে। কালকে থেকে এই কক্ষ থেকে বের হয়নি রাই। পরিচারিকাদের আদেশ দেওয়া হয়েছিল যেন খাবার এবং যা কিছু প্রয়োজন তা রায়ের কক্ষে পৌঁছে দেওয়া হয়। আমি দরজায় ঠক ঠক করে আওয়াজ করতেই ক্ষণকাল পরে রায়ের রুগ্ন গলার স্বর ভেসে আসল, এসো। ভেতরে প্রবেশ করতে করতে আমি প্রশ্ন করলাম,
তুমি কি করে জেনে যাও যে এটা আমি? শুকনো মুখে মলিন হেসে জবাব দিল রাই। তুমি ব্যতীত আর কার দরকার এ ঘরে? বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে থাকা রায়ের দিকে পূর্ণদৃষ্টি মেলে তাকালাম আমি। পরনের হালকা বেগুনি রঙের শাড়িটা কিছুটা মলিন ঠেকেছে। কপালে আজ রক্তলাল টিপ নেই। হাত দুটো শুভ্র। চোখের কোনো কাজলের অস্তিত্বের খোঁজ করলে বিষণ্ণতার দেখা মিলবে। আমাকে ফের তার দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে শব্দ করে হেসে উঠল রাই। হাসি থামিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, আমায় তুমি এতটা গাঢ় দৃষ্টিতে কেন দেখ? বোধগম্য হয় না আমার। আমি কবিদের ভাষার মতন করে বলে উঠি, তুমি সুন্দর তাই চাইয়া থাকি। এ কি মোর দোষ? রাই মুচকি হেসে বলল, তোমার কণ্ঠে গ্রাম্য ভাষাও বেশ সুন্দর শোনায়। আমি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলাম, তুমি কি জানো তুমি কতটা সুন্দর? ভেবো না এটা তোমার বাহ্যিক সৌন্দর্যের তারিফ, বরং তুমি মন থেকে সুন্দর। মেয়েটার ঠোঁটে আবার হাসি ফুটে উঠল। এত সুন্দর দেখায় মেয়েটাকে হাসলে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রই। ফের কিছু একটা মনে পড়তেই আমার মন বিষণ্ণ হয়। আজকে উনি শশীকে এ বাড়িতে আমন্ত্রণ করেছেন। জানো, আমি রায়ের চেহারায় তেমন পরিবর্তন লক্ষ্য করলাম না। তবে আমার প্রশ্নের স্পষ্ট জবাব খুঁজে পেলাম আমি। রাই জানে, আমার আগেও কেউ ওকে ও ব্যাপারে জানিয়েছে। কিন্তু কে? রাই চোখে মুখে রহস্য ফুটে উঠল হঠাৎ। লুকাই তো এক রহস্য। হঠাৎ রায়ের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। মৃগনয়নে এসে ধরা দেয় একরাশ তাচ্ছিল্যতা। মুহূর্তেই তা পাল্টে রূপ নেয় অসহায়ত্বে। এই দৃশ্য আমার পক্ষে অবলোকন করা কঠিন হয়ে পড়ে। আমি দৃষ্টি সরিয়ে তাকাই অন্যদিকে। আপনা আপনি একটা দীর্ঘশ্বাস নিয়ে নির্গত হয় ভেতর থেকে। দিবসের দ্বিপ্রহরের প্রারম্ভ শুরু হতেই শশী ও তার মা এসে উপস্থিত হন এ বাড়িতে। শশীর পিতা মাস্টার মশাইয়ের আসা হয়নি। তিনি বিদ্যালয়ে অধ্যয়নে ব্যস্ত। শশী আসতেই আমি আশেপাশে চোখ বুলিয়ে ধ্রুবর সন্ধান করলাম। লোকটা নেই আশেপাশে কোথাও। লোকটার এই কাজে অবশ্য আমি প্রসন্ন ছিলাম না। একে তো উনি কালকে বলেননি কি কাজ বাকি আছে ওনার। তারপর আজকে আবার শশীকে বিশেষভাবে আমন্ত্রণের মানে আমার বোধগম্য হচ্ছে না। আমার চিন্তার মাঝেই বসার ঘরে উপস্থিত হন ধ্রুব। আমি এক পলক সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেই। উনি আসার পরপরই ভোজের আয়োজন শুরু হয়। দুপুরের আহারের পর্ব সমাপ্ত হতেই ধ্রুব সকলের সামনে একটা ঘোষণা দেন। উনি খুব জরুরি ব্যাপারে আলোচনা করবেন এখন। সকলকে ওনার কথা মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানিয়ে উনি বলতে লাগলেন, আমি দুটো ঘটনা নিয়ে কথা বলবো। একটা বহু আগে ঘটে যাওয়া ঘটনা আর। কথাটা বলে উনি আমার দিকে তাকান। আমি তখন সকলের পিছনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে। ধ্রুব আমার থেকে দৃষ্টি সরিয়ে বলে উঠেন, কালকের আগের দিন ঘটে যাওয়া ঘটনা। আপনারা কেউ আন্দাজ করতে পারছেন আমি কোনো ব্যাপারে কথা বলতে চলেছি? প্রশ্নটা ধ্রুব সকলের দিকে তাকান। বসার ঘরে তখন বাড়ির সকলে উপস্থিত। পরপর সাজানো কাঠের 3টি চেয়ারে বসে আছেন বাড়ির 3 পুরুষ, ধ্রুব, শুভ আর কাকামশাই। কিন্তু এই ঘটনাগুলো আলোচনা করার আগে এখানে একজনের উপস্থিত হওয়াটা প্রয়োজন। ধ্রুবের কথা মাথামুন্ডু বোধহয় তখনও কারোর বোধগম্য হচ্ছিল না। যতক্ষণ না বসার ঘরের সেদিনের সেই অচেনা পালন দেখতে লোকটা এসে উপস্থিত হয়। তাকে দুজন লোক ধরে নিয়ে এসেছে। লোকটা আমার চোখের সামনে আসতেই আমি অন্যদিকে দৃষ্টি ফেরালাম। এই লোকটাকে এখানে কেন আনা হয়েছে? ধ্রুব, সুবোধ দেবনাথ প্রচণ্ড ক্ষেপে গিয়ে প্রশ্নটা করেন। যে লোক বাড়ির সম্মানে হাত দিয়েছিল তাকে এভাবে বাড়িতে কেউ আশাই করেনি। কিন্তু শশী হঠাৎ আতঙ্কিত হয়ে পড়ল। বারবার চোখের ইশারায় তাকালো শুভর দিকে। তাকে দেখেও বোঝা যাচ্ছে এমন কিছু একদমই আশা করেনি সে। কেন আনা হয়েছে সেটা এখনই বলছি কাকাবাবু। কথাটা বলে ধ্রুব অচেনা সেই লোকটার দিকে তাকিয়ে বলে উঠল, এখানে উপস্থিত আমরা কেউই লোকটাকে চিনি না তাই তো? এমন চরিত্রহীন লোকরে কেবল চরিত্রহীনারাই চিন না থাকে। ভিড়ের মাঝে থেকে মেজ কাকিমার কথাটা কানে বাজল সবার। আমি চোখ খিচে বন্ধ করে নিলাম। অসাড় হয়ে এলো আমার দেহমন। ধ্রুবর কি প্রতিক্রিয়া হলো জানা নেই। তবে একটি প্রতিবাদী নারী কণ্ঠ বলে উঠল, চরিত্রদের সাথে একমাত্র চরিত্রহীনদেরই সম্পর্ক থাকে। এ কথা আপনি ঠিকই বলেছেন মামিমা। তবে একটা বিষয় আপনার ভুল হয়ে গেল। উদ্দেশ্য অন্য কেউ হলে আপনার কথার বিপরীতে করতালি দিয়ে উঠতাম আমি। গলার স্বর সকলের চেনা। শব্দের উৎসের খোঁজে সকলে সিঁড়ির দিকে তাকালো। মেরুন রঙের শাড়ি পরিহিতা রাই এগিয়ে আসছে। দুহাত আলতায় রানা, এবার মুখে সদার ন্যায় একচিলতে হাসি। পায়ের নুপুর তার হাঁটার তালে ছদ্ম তুলছে।
রায় সকলের মাঝে এসে দাঁড়িয়ে খেয়াল করল সকলের অদ্ভুত দৃষ্টি তার দিকেই নিবন্ধ। স্মিত হেসে সে জানায়, আমাকে রোজই দেখেন, এত অবাক হওয়ার কিছু নেই, কিন্তু আজ ব্যতিক্রম কিছু হবে, সেটার জন্য নিজেদের অবাক দৃষ্টি বাঁচিয়ে রাখুন। রায়ের কথা সুরে উপস্থিত তিনজন কেঁপে উঠলাম। আমি, শশী আর শুভ। একবার ধ্রুব তো একবার শশীর দিকে তাকিয়ে থেকে আমি বুঝতে পারলাম দুই ভাইবোন মিলে কিছু একটা পরিকল্পনা করেছে। কি সেটা? কিন্তু এই অচেনা লোকটাকে এখানে আনার কারণ জানা হলো না ধ্রুব। শাশুড়ি মার সহজ প্রশ্ন। ধ্রুব মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, সেদিন আপনার বৌমার ঘরে এই অচেনা যুবকের উপস্থিতি একটা পরিকল্পনার অংশ ছিল। জঘন্য, নিখুঁত পরিকল্পনা, কিন্তু পরিকল্পনাকারীদের বুদ্ধি কিছুটা কম। ধ্রুবর কথাটা শুনে এক প্রকার অবাক হয়ে তাকালো সকলে। চেয়ারে বসে থাকা শুভ কাচুমাচু করে উঠল। শশীর দৃষ্টিতে তখন তার প্রতি আগুন জ্বলছিল। এত বড় ভুল কি করে করতে পারে সে? লোকটাকে ঠিক ধ্রুব ধরে সব তথ্য বের করেছে। তোমাকে সেদিন কে আমার কক্ষে লুকিয়ে থাকতে বলেছিল? দোষী লোকটার উদ্দেশ্যে প্রশ্ন করে উঠে ধ্রুব। শক্ত, গম্ভীর শোনায় তার গলার স্বর। আমার তখন বুক দুরুদুরু করছে। ধ্রুব এসব কি করছেন? শুভ এবার উঠে দাঁড়ায় চেয়ার থেকে। সকলের নজর চলে আসে তার পানে। বলে, এসব কি হচ্ছে দাদা? একে তো বৌদির সাথে নোংরা কাজ করতে চাওয়া লোকটাকে তুই বাড়িতে এনেছিস, তার উপর এসব কি জিজ্ঞাসাবাদ? শুভর কথা শুনে ধ্রুব তাকে আঙুলের ইশারায় চুপ থাকতে বলেন। কিন্তু বাড়ির অন্য সদস্যের মনে তখন কৌতূহলের পাথার। এসব কি বলছে ধ্রুব? পরিকল্পনা? ধ্রুবর মা তীক্ষ্ণ চোখে শুভকে পরখ করলেন। তারপর লোকটার উদ্দেশ্যে আদেশের স্বরে বলে উঠলেন, তোমাকে কিছু প্রশ্ন করা হয়েছে, উত্তর দাও। লোকটা সময় নিয়ে অকপটে জবাব দেয়। সেদিন ধ্রুব বাবুর কক্ষে আমাকে লুকিয়ে থাকতে বলার জন্য আমার ডেরায় দুজন এসেছিল, একজন মেয়ে আরেকজন পুরুষ। কথাটা বলে লোকটা শুভর দিকে আঙুল তাক করে। সকলে বড় বড় চোখ করে তাকায়। শুভর চোখে মুখে তখন অন্ধকার। যেন এমন পরিস্থিতিতে পড়বে এটা সে কশ্চিনকালেও ভাবেনি ভেবেই বোধহয় এমনটা হল। লোকটা দ্বিতীয়বার আঙুল তাক করল শশীর দিকে। শশী তখন মাথা নত করে চোখ বুজে আছে। ধ্রুব সবটা জেনে গেছে এটা তার বিশ্বাস হচ্ছিল না। কিংবা বুকের ভেতর আসন্ন ঝড়ের পূর্বাভাস ছিল। জমিদার বাড়ির সকলে যখন বিস্ময় নিয়ে একে অপরের পানে তাকাচ্ছে তখন শশীর মা তারা দেবই আক্রোশ নিয়ে বলে উঠে, এসব কি কইতাছ ধ্রুব? আমার মায়ার নামে এত বড় অপবাদ! এই অপবাদ দিবা বইলাই কি ডাইক্কা আয়না ভোজ খাওয়াইলা? ধ্রুব ওনার শান্ত দৃষ্টি মেলে ওনার পানে তাকায়। বলে, যা সত্য তার নাম অপবাদ হতে পারে না। আপনার মেয়ে এই জঘন্য পরিকল্পনার রচয়িতা ছিল, আর তার সাথ দিয়েছিল আমার কাকাতো ভাই শুভ। শশী তখনও মাথা নত করে দাঁড়িয়ে। মেজ কাকি এবার প্রশ্ন ছুড়ে ওনার পানে, এই লোকটা এইটা বলল আর আমরা বিশ্বাস করব? ধ্রুব, তোমার কি ক্ষতি করছে আমার ছেলে, যার জন্য এমন অপবাদ দিতাছ? আমরা তো ভাবতাম ধ্রুব মিথ্যা অবধি কয় না, এখন তো দেখি সরাসরি মিথ্যা অপবাদ দিতাছে। আমি কারো নামে মিথ্যা অপবাদ দিচ্ছি না কাকিমণি, আর না কাউকে হেনস্থা করছি। আমার উদ্দেশ্য যাদের হেনস্থা করা হয়েছে তাদের ন্যায়বিচার দেওয়া। এই বেচারি রায়দি, ওর নামে পুরো মিথ্যে একটা রটনা রটে আছে গ্রাম জুড়ে। আপনারা সেটার সত্য মিথ্যে যাচাই না করেই ওকে অল্প বয়সে জোর করে বিয়ে দিয়েছেন। কোনোদিন জানারও চেষ্টা করেননি আসলে বেচারি সত্য বলছে না মিথ্যা। বিয়ে হলো, বিধবা হলো, এখনও অবধি সেই ক্লম্প সাথে নিয়ে ঘুরছে ও। কথা বলতে বলতে ধ্রুবর গলার স্বর ক্রমশ কঠোর হতে লাগল। স্তব্ধ ঘরে প্রতিফলিত হল তার রুদ্র কণ্ঠ। খুব সত্যবাদী যুধিষ্ঠির সাজছ তুমি, তাই তো? অথচ পুরো বাড়ির লোকেদের এতদিন একটা মিথ্যে জানিয়ে এসেছ। সেবেলা তুমি নির্বাণীকে ভালোবেসে বিয়ে করছ? করনি। তুমি ওর সম্মান বাঁচানোর জন্য বিয়ে করেছ, না হলে লগ্নভ্রষ্টা হয়ে যেত যে। শুভর কথায় আরেক দফায় চমকে উঠে সকলে। আমি বিস্ময় নিয়ে তাকাই শুভর পানে। এই কথা সে জানল কি করে? তার তো জানার কথা নয়। একথাতে আমি কেবল রায়কেই বলেছিলাম। তবে কি রায় বলেছে তাকে? এমনটা তো হওয়ার কথা না। ধ্রুব সরু চোখে তাকায় শুভর পানে। বলে, আমার মিথ্যেতে কারো জান, কারো সম্মান যায়নি শুভ। কারো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি। শশীদির সুখ কেড়ে নেয়নি এই মেয়ে। ধ্রুব কণ্ঠে অবাক মিশিয়ে বলে, ও কারোর সুখ, কারোর সংসার কেড়ে নেয়নি। আমি ওকে বিয়ে করেছি।
আমি ওর বাড়ির লোকের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি। নির্বাণীর এক ফোঁটা দোষ নেই। যদি দোষ থেকে থাকে তবে সেটা আমার। আমি একজনকে বিয়ের আশা দেখিয়ে অন্যজনের সম্মান রক্ষায় বিয়ে করেছি। তাহলে তোদের ক্ষোভ কেন ওর উপর এসে পড়বে? এতটুকু বলে ধ্রুব শশীর পানে তাকিয়ে প্রশ্ন করল, এমনটা কেন করলে শশী? রায়ের কলঙ্ক, নির্বাণীর বদনামের জঘন্য পরিকল্পনা কেন? এবার নিজের সমস্ত ধৈর্য থেকে বেরিয়ে শশী এক প্রকার চিৎকার করে উঠে বলে উঠল, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। কারণ আমি তোমার স্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলাম। কথাটা বলে শব্দ করে কেঁদে উঠল শশী। বসার ঘরের প্রতিটি দেওয়ালে এখন কেবল তার কান্নার আওয়াজ। হ্যাঁ, আমিই করিয়েছি রায়ের বদনাম। ওর নামে মিথ্যে খবর আমিই ছড়িয়েছি। কেননা তুমি ওকে আমার থেকে বেশি গুরুত্ব দিতে, যেটা সহ্য হতো না আমার। আমি এটা মানতে পারতাম না যে তুমি আমার থেকে কাউকে বেশি গুরুত্ব দিবে, যে তোমার সম্পর্কে যাই লাগুক। একটু থামল শশী। শুভ তখন কপালে হাত চেপে। বাড়ির লোক একে অপরের দিকে তাকাচ্ছেন অবাক হয়ে। রায় চুপচাপ দাঁড়িয়ে, কোথাও যেন আটকে আছে তার দৃষ্টি। শশী ফের বলল, নির্বাণীর ঘরে এই লোকটাকে আমিই পাঠিয়েছিলাম। চেয়েছিলাম এ বাড়ির সকলে ওকে ভুল বুঝে বের করে দিক, ও চলে যাক এখান থেকে। কিন্তু তা হল না। শেষ মুহূর্তে তুমি চলে এলে, ওকে বাঁচিয়ে নিলে। ছি শশী, তোমায় নিজের মেয়ের মতো ভাবতাম আমি, আর সেই তুমি কিনা এমন জঘন্য কাজ করছো। ছি। ধ্রুবর মায়ের মন্তব্যে এবার আরেকবার শব্দ করে কেঁদে উঠল শশী। আমি ক্রন্দনরত শশীর নিকটে এসে দাঁড়ালাম। তার করা সমস্ত জঘন্য কাজকে ছাপিয়ে হঠাৎ তার প্রতি মায়া জন্মে উঠল আমার। কারো কান্না আমার জন্য সুখকর নয়, হোক সে যতটাই পাপী। আমি শশীর উদ্দেশ্যে মৃদুস্বরে বলে উঠলাম, আপনার প্রতি দয়া হওয়াটা বোধহয় অনুচিত। তবে আশ্চর্যভাবে আমার আপনার উপর প্রচণ্ড দয়া হচ্ছে। শশী তার কান্নারত ভেজা চোখ তুলে আমার দিকে তাকাল। সেই দৃষ্টিতে আজ রাগ, হিংসা কোনোটাই নেই, কেবল অসহায়ত্ব বিরাজমান সেথায়। আমি বলে উঠলাম, আপনার অধিকারপরায়ণ স্বভাব একজন নিষ্পাপ মেয়ের স্বপ্নভঙ্গ করেছে। তার নামে মিথ্যে কলঙ্ক ছড়িয়েছেন আপনি। আমার সাথে করা জঘন্য কাজটার কথা না হয়ে বাদই দিলাম। আমার তো মনে হয় না আপনি কাউকে ভালোবাসেন। শশী আমার কথার প্রত্যুত্তরে ভ্রু কুঁচকে চাইল। বলল, কে বলেছে আমি কাউকে ভালোবাসি না? আমি আমার মা বাবা আর ধ্রুবকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি। মিথ্যে আপনার ভালোবাসা, কিংবা ভালোবাসা কি এটাই আপনার জানা নেই? যদি সত্যিই ধ্রুবকে ভালোবাসতেন তবে এমনটা করতেন না। এমন কোনো কিছু করতেন না যার জন্য আপনাকে চিরদিনের জন্য ভালোবাসার মানুষের কাছে নিচু হতে হয়। একটু থেমে আমি ফের বললাম, কাউকে ভালোবাসার অর্থ সবসময় এটা হতে পারে না যে তাকে আমার নিজের করে লাগবেই। বরং ভালোবাসার ভালো চাওয়ার মাঝেই ভালোবাসা নিহিত। এই সহজ কিংবা জটিল কথাটা অনেকের বোধগম্য না হওয়ার জন্য কত সুন্দর সম্পর্ক ভেঙে যায়। শশীর কান্না ততক্ষণে থেমে গেছে। গাঢ় একটা শ্বাস টেনে সে বলে উঠে, মানছি আমি খুব জঘন্য কাজ করেছি। মানছি আমার দ্বারা রায়ের জীবন নষ্ট হয়েছে। কিন্তু ধ্রুবর প্রতি আমার ভালোবাসা সত্য ছিল। সত্যকে পাওয়ার জন্য তবে এত মিথ্যার আয়োজন কেন? ভ্রু কুঁচকে প্রশ্ন করে উঠলাম আমি। শশী হেসে উঠল নিঃশব্দে। চোখের তারায় ভেসে উঠল বিষাদ ফুল। তুমি এই জিনিসটা কখনো উপলব্ধি করতে পারবে না নির্বাণী। প্রিয় পুরুষকে অন্য মেয়ের বাহুডোরে দেখার কি মরণ যন্ত্রণা! এই যন্ত্রণা এতই তীব্র যে মস্তিষ্কের বিবেক নামক জিনিসটাকে ভক্ষণ করে এই মরণ যন্ত্রণা। আমি চুপ করে শশীর কথা শুনছি। মাথার ঘোমটাটা কখন যেন বাতাসের তোড়ে নিচে পড়ে গেছে। হঠাৎ করে শশী আমার মাথার সিঁদুর স্পর্শ করল। তার চোখজোড়া পূর্ণ হল অশ্রুর পাথারে। সেই অশ্রুপূর্ণ চোখেই শুভ্র দাঁত বের করে মৃদু আওয়াজ করে রিনরিনে হেসে উঠল শশী। হাতের আঙুলে লেগে থাকা সিঁদুরে পানে তাকিয়ে থেকে বলে উঠল, প্রিয় মানুষের হাতের এক চিলতে সিঁদুরের লোভ বড় লোভ। আমি এই লোভে লোভী ছিলাম। আমি জানতাম ধ্রুবর চোখে আমার জন্য প্রেম কোনোদিনই ছিল না। তাতে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্ব রক্ষার দায়িত্ববোধ ছিল প্রখর। তবুও আমি দিনরাত তাকে পাওয়ার স্বপ্ন দেখে গেছি। রূপে, গুণে অবশ্য ঈশ্বর আমাকে নিরাশ করেনি। ভাগ্য প্রসন্ন ছিল আমার উপর। কিন্তু সেই তুমি হুট করে চলে এলে। এতদিন সেই অবস্থানে নিজেকে কল্পনা করে আমার দিনরাত কেটেছিল। সেই অবস্থানে তোমাকে দেখে কি করে ঠিক থাকতাম আমি বলো? আমি আর কিছু না বলে তার থেকে সরে এলাম। শশীর সাথে এমন আলাপ আমার আগেও হয়েছিল। গোপন, তবে সকলের কাছে দৃশ্যমান।
ধ্রুবর দিকে তাকালাম কোমল চোখে। ধ্রুব আমার দিকে তাকিয়ে শান্তস্বরে প্রশ্ন করল, তোমার অপরাধীর কি শাস্তি চাও তুমি? আমি দ্বিধান্বিত হৃদয়ে শশীর পানে তাকালাম। নিজের অপরাধ স্বীকার করে কান্নারত সে। আমি কারো কান্না সহ্য করার ক্ষমতা রাখি না। ছোট থেকেই কাউকে কাঁদতে দেখলে আমার নিজেরও কান্না পায়। আমি দাঁতে দাঁত চেপে শশীর দিকে তাকিয়ে থেকে বলে উঠলাম, ওনাকে ক্ষমা করে দিন। আমার এই কথা বোধহয় কেউ আশা করেনি। স্বয়ং শশী তার কান্না থামিয়ে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আমার দিকে। আমি শশীর থেকে দৃষ্টি সরিয়ে ধ্রুবর পানে তাকালাম। উনিও বোধহয় অবাক হয়েছেন সামান্য। তারপর ফের বললেন, আর শুভকে কি করব? উনি আপনার অপরাধী। এই সিদ্ধান্ত আপনি নিন। আমি তাদের ক্ষমা করতে পারছি না। তোমার মতো কোমল নই আমি। অপরাধী তার শাস্তি অবশ্যই পাবে। একথা বলে রায়ের দিকে তাকান তিনি। রায় তখনও কোথায় যেন একদৃষ্টে তাকিয়ে। ধ্রুব মৃদুস্বরে ডেকে উঠে, দিদি। রায় চোখ তুলে ধ্রুবর পানে তাকায়। ধ্রুব বলে, নিজের অপরাধীর কি শাস্তি চাস তুই? রায়ের মুখে মলিন হাসি ফুটে উঠে, যার অর্থ হয়তো এই যে, মরা মানুষের আবার কিসের চাওয়া। ক্রন্দনরত শশীর দিকে এবার দৃষ্টি ফেরায় রায়। অপরূপ রূপসীকে কাঁদতে দেখতে মায় লাগে। হোক না তার হৃদয় বিষে ভরা। কিন্তু রায়ের বোধহয় ওর প্রতি মায়া লাগল না। সে শশীর দিকে কঠোর চোখে তাকিয়ে আছে। বাড়ির সকলের মুখে তখন কঠোর নীরবতা। একদিনে এত ধকল তাদের কুলাচ্ছে না। বয়স্ক তো, অথচ এই বয়স্কদের করা কটু বাক্যে কত প্রাণ আজও জীবিত। রায় শশীর দিকে তাকিয়ে বলে উঠল, আমি নির্বাণী নই। আমি ওকে ক্ষমা করতে পারব না। শুধু এতটুকুই চাইব, এই জমিদার বাড়ির ভিটেতে শশী নামক কাল সর্পিনীর ছায়া যেন না পড়ে। ও যেন গ্রামবাসী সকলের কাছে এই বলে ক্ষমা চায় যে জমিদার বাড়ির মেয়ে রায় কোনোদিন কোনো বাজে কাজ করেনি। সবটাই ছিল তার প্ররোচনা। ওর অধিকারপরায়ণতার বিষাক্ত ছোবল পড়েছে আমার উপর। রায় শশীর দিকে তাকিয়ে বলে উঠল, আমি নির্বাণী নই। আমি ওকে ক্ষমা করতে পারব না। শুধু এতটুকুই চাইব, এই জমিদার বাড়ির ভিটেতে শশী নামক কাল সর্পিনীর ছায়া যেন না পড়ে। ও যেন গ্রামবাসী সকলের কাছে এই বলে ক্ষমা চায় যে জমিদার বাড়ির মেয়ে রায় কোনোদিন কোনো বাজে কাজ করেনি। সবটাই ছিল তার প্ররোচনা। ওর অধিকারপরায়ণতার বিষাক্ত ছোবল পড়েছে আমার উপর। ধ্রুবর তীক্ষ্ণ দৃষ্টি পড়ল এবার শুভর উপর। ঝাঁকড়া চুলের চশমিশ ছেলেটা পিঠপিছে এমন কাজ করল। ওকে তো ধ্রুব আপন ভাইয়ের থেকে কম ভাবেনি কোনোদিন। ছেলেটাও তো তার অনুগত ছিল বেশ। ধ্রুব শুভর দিকে তাকিয়ে আছে, এটা শুভর চোখে পড়তেই শুভ দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকায়। ধ্রুবর কঠোর স্বর এবার থাবা মারে শুভর দিকে। আমার যতটুক ধারণা, নির্বাণীর প্রতি তোর কোনো রাগ থাকার কথা না। তবে তুই এই কাজে কি জন্য সাথ দিলই? ধ্রুবর কথাটা একজন বড় ভাইয়ের ছোট ভাইয়ের প্রতি করা রাগের মতো শোনানো। সুবোধ দেবনাথ ছেলের উপর রেগে এমন কাজ করে, তার মাথা হেট করার কারণ কি? শুভ নিজের দোষ মানতে বোধহয় নারাজ ছিল, কিংবা কারণটা বলার জন্য প্রস্তুত নয় সে। ধ্রুব শুভকে চুপ করে থাকতে দেখে আবার এক প্রকার গর্জে উঠে ফের। এখন চুপ করে আছিস কেন? তুই শশীর সাথ দিছনি। শুভের ধৈর্যের বাঁধ ভাঙ্গল যেন এবার। এক প্রকার চেঁচিয়ে বলে উঠল সে, হ্যাঁ দিয়েছি সাথ। কেন দিতাম না? যা আমার প্রাপ্য যদি আমি না পাই, তবে কেন সুখে থাকবে তুমি? ধ্রুব ভ্রু কুঁচকে ফেলল। সেই সাথে আমিও। শুভর চিৎকারের ঝংকার উঠল বসার ঘরে। ধ্রুবর দিকে তাকাতেই ওনার দৃষ্টিতে অবিশ্বাস দেখতে পারছিলাম আমি। শুকনো ঢোক গিলে শুভর দিকে তাকালাম। সুবোধ দেবনাথ ছেলের দিকে তাকালেন লজ্জিত মুখে। মেজ কাকি মুনির মুখ তখন ছেয়েছে অন্ধকারে। সকলের দৃষ্টি শুভর নিকট পৌঁছাল আবার। জেঠু মারা যাওয়ার পর থেকেই এই জমিদারি সামলাচ্ছে বাবা। ওনার সন্তান হিসেবে তো আমার জমিদার হওয়ার কথা, তাই না? কিন্তু এই গ্রামের সকলে জমিদার বলে কেন তোমাকে মানবে? শুভর হিংসাত্মক কথা বসার ঘরে বজ্রপাতের ন্যায় ঠেকল। এ কথা তার মাথায় ঢুকিয়েছে কে? সুবোধ দেবনাথ ছেলের দিকে একবার তাকিয়ে স্ত্রীর পানে তাকান। স্বামীর দৃষ্টিতে পড়তেই ভয়ে ভয়ে মাথা নত করেন মেজ কাকি। কাকা মশাই মনে মনে রেগে উঠেন। বড় ভাইয়ের অনুপস্থিতিতে তিনি জমিদারি সামলালেও কখনো এমনটা ভাবেননি তিনি। এই সবকিছু ধ্রুবর প্রাপ্য আর সে যোগ্য। দু একবার মেজ কাকি এই নিয়ে ওনার সাথে আলাপ করলেও এড়িয়ে গিয়েছেন উনি। দাদার বেশ অনুগত ছিলেন সুবোধ দেবনাথ। তার অনুপস্থিতিতে তার রেখে যাওয়া দায়িত্ব সামলানো ওনার ধর্ম। যুবক বয়সে মারা গেছেন ধ্রুবর বাবা।
তারপর বছর কয়েক পর ছোট ভাই মরলেন অসুখে। পরপর শ্রদ্ধেয় ও স্নেহের ভাইকে হারানোর শোকে এখনও বিষণ্ণ হয়ে পড়েন উনি। স্ত্রী ও ছেলের এমন কার্যে বেশ ক্ষুব্ধ হন সুবোধ দেবনাথ। ধ্রুব শুভর পানে অবাক হয়ে তাকিয়ে থাকে দুদণ্ড। তারপর কাকা মশাইয়ের পানে দৃষ্টি দিয়ে অবাক হয়, বলে, ছোট থেকে আমাকেই তো আপনি বলেছেন যে এই জমিদারি আমার বাবার পরে আমার হবে, তাই না কাকা বাবু? সুবোধ দেবনাথ লজ্জিত হয়ে মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। ধ্রুব ফের বলে, প্রত্যুত্তরে কিছুদিন যাবৎ আমি কি বলে এসেছি আপনার মনে আছে নিশ্চয়ই। সুবোধ দেবনাথ চোখ বুজে নেন। তিনি আসলেই ছেলের কাজে লজ্জিত। শুভটা এমন বিকৃত চিন্তা মস্তিষ্কে পুষে রেখেছিল। এই সম্পত্তি তোমার। দাদার অবর্তমানে আমি শুধু এর দেখভাল করছি। এটাই তো বলতেন আপনি, তাই না? প্রত্যুত্তরে বোধহয় আমি বহুবার বলেছি আপনার পরে এসবে শুভর অধিকার থাকা দরকার। কিন্তু আপনি আমায় শুধু থমকে চুপ করিয়ে দিতেন। বসার ঘরে পিনপতন নীরবতা বইল ধ্রুব চুপ করার পর। আমি ধীরে ধীরে শুভর দিকে তাকালাম। একটু অনুশোচনা খুঁজলাম তার চোখে মুখে। তবে থমথমে হয়ে থাকা মুখশ্রীর অভিব্যক্তি বুঝতে অক্ষম আমি। নীরবতা কাটল ধ্রুবর বাক্যেই। শুভর কথা শুনে শুভর শাস্তির দায়িত্ব আমি নিতে চাচ্ছি না। হয়তো দেখা যাবে এমন কঠোর শাস্তি দিয়ে ফেলছি যার দরুন আপনারা আমাকেই বাঁকা নজরে দেখেন। আপনাদের আপন সন্তান তো। কথাটা বলে মেজ কাকি মনির দিকে তাকালেন ধ্রুব। তিনি ফট করে দৃষ্টি সরিয়ে নিলেন। একজন নারীর সম্মানের দিকে আঙুল তোলার শাস্তি কম নয়। আপনি বয়োজ্যেষ্ঠ। আপনাকে টপকে আমি কোনো সিদ্ধান্ত নিলে খারাপ দেখায়। তাই আশা করছি শুভকে যথাযথ শাস্তি দিবেন। ন্যায় বিচার আশা করছি। ওর শাস্তি তুমিই দাও ধ্রুব। ওকে শাস্তি দেওয়ার অধিকার তোমার। কথাখানা বলে সুবোধ দেবনাথ বসার ঘর ত্যাগ করেন। ওনার চলে যাওয়া দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন ধ্রুব। বহুদিন ধরে যা লোকসমাজে আলোচিত হয়ে আসছে, হঠাৎ যদি বলা হয় সেটা সম্পূর্ণ ভুল, মিথ্যা বার্তা, তবে লোকজন বিস্মিত হবেই। এমনটাই হয়েছে গ্রামবাসীর ক্ষেত্রে। রায়ের সম্পর্কে এতদিন অবধি লোকেদের ধারণা ছিল খুবই নীচ প্রকৃতির। কেননা গায়ের সকলের মাঝে এই সংবাদ ছড়ানো হয়েছিল যে রায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, একেবারে ঘনিষ্ঠ পর্যায়ের। তখনকার জামানায় এমন কাজকে লোকেরা গুরুতর পাপ হিসেবে দেখত, যদিও এটা বাস্তবেই গুরুতর অপরাধ। তবে সময়ের সাথে সাথে এই অপরাধ লোক সমাজে মনান হয়ে এসেছে। যেদিন বিকেলে গায়ের লোকেদের ডাকা হয় জমিদার বাড়িতে, লোকেরা এসে উঠোনে জড়ো হতেই ধ্রুব সকলকে নমস্কার জানায়। গ্রাম জুড়ে ধ্রুবর একটা ডাকনাম আছে, জমিদার বাবু। জমিদার পদে ঘোষিত না হয়েই এই ডাকনাম কামিয়েছে সে। তার দানশীল স্বভাব লোকেদের মনে নিজের জায়গা করে নিতে সাহায্য করেছে। গ্রামের লোকজন জড়ো হওয়ার পর শশীকে ধ্রুব ইশারা করে সত্য স্বীকার করার জন্য। আশ্চর্যজনকভাবে বাড়ির বারান্দায় বাড়ির সব মেয়েলোক থাকলেও রাই ছিল গুম। তার কলঙ্ক ধুয়ে যাচ্ছে, অথচ মেয়েটাই এখানে উপস্থিত নেই। আমার চিন্তার মাঝেই শশী তার কথা বলা শুরু করল। সামনে তাকিয়ে পাথর বনে এক একটা শব্দ উচ্চারণ করল। রায় নির্দোষ হওয়ার সাক্ষ্য দিল। সেই সাথে এটাও বলল সেই রায়ের উপর হিংসাত্মক হয়ে এমন সংবাদ ছড়িয়েছে। তারপর যা হওয়ার হলো। এ বাড়ির লোক, বিশেষত রায়ের মা, মেয়ের ব্যাপারে এমন রটনা সহ্য করতে না পেরে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন ইচ্ছের বিরুদ্ধে। শশীর উপর গায়ের লোক খ্যাপল খুব। গায়ের মাস্টারের মেয়ে শশী, একমাত্র সন্তান, শিক্ষিতা, রূপবতী, গুণবতীও বটে। মানুষের জীবন নষ্ট করে দেওয়ার গুণ খুব ভালোভাবেই রপ্ত। শশীর উপর রেগেমেগে নানা কথা বলতে বলতে লোকেরা রায়ের প্রতি দয়া দেখাতে লাগল। বেচারা, একটা মিথ্যের উপর তার জীবনটা এতদিন কলুষিত ছিল। গায়ের লোকেরা শশীকে বাজে কথা শোনাতে শোনাতে আর রায়ের উপর নিজেদের সমস্ত মায়া দয়া উৎসর্গ করে জমিদার বাড়ি ত্যাগ করল। শুভর বিষয়টা উল্লেখ করা হল না, যেহেতু এ বাড়ির লোক বাদে ঘটনাটি কেউ জানে না। তাই বিষয়টা গোপন রাখলেন ধ্রুব। এর বিচার এই বাড়িতেই হবে। অবশ্য এ কথা গোপন রাখার আরেকটা কারণ আছে, সেটা আমি। মেজ কাকি বোনকে আচ্ছা করে বলে দিলেন এই খবর যেন গায়ে না ছড়ায়। কিন্তু শুভর বিচার করার সুযোগ পেলেন না ধ্রুব। সেদিন রাতেই শুভকে অন্যত্র পাঠিয়ে দিলেন মেজ কাকিমা। ওনার ভয় ছিল ধ্রুবর উপর। প্রথম দিন আমায় নিয়ে বাজে কথা বলার পর ধ্রুবর বজ্রকণ্ঠ, কাকা মশাইয়ের সাথে কঠোর বাকালাপ, আর সেদিন আমাকে নিয়ে স্বয়ং জ্বলন্ত কয়লা পাড়ি দেওয়ার জেদ ওনাকে ভীত করে দিয়েছিল। ছেলের মাথায় অবশ্য এটা উনিই ঢুকিয়েছিলেন যে এ বাড়িতে তার অধিকার, এই জমিদারি তার প্রাপ্য। কিন্তু ধ্রুবর আমার প্রতি যে অটুট প্রেম তা সকলের মতো ওনারও অজানা ছিল।
হয়তো শুভর বলা কথাটার পরে ধ্রুবর প্রথম দিন বলা কথাটা উনি ভুলে গিয়েছিলেন, যে আমাকে কেবল লগ্নভ্রষ্টা হওয়া থেকে বাঁচানোর জন্য বিয়ে করা হয়েছে। এ কথা অবশ্য সত্যি, কিন্তু অগ্নি সাক্ষী রেখে 7 পাকে বাধা পড়ার মাঝে একটা অদৃশ্য শক্তি আছে। পবিত্র মনে একজনকে স্ত্রী কিংবা স্বামী হিসেবে মানার মাঝে এক শক্তি আছে। নারী পুরুষ একে অপরকে মন থেকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নিলে সেই ঘরে, সেই সংসারে অটুট প্রেমের আবির্ভাব অসম্ভব কিছু নয়, বরং সেই প্রেম অমর হয়ে থাকে চিরকাল। শুভর পালিয়ে যাওয়ার খবর আমরা সকালে পেয়েছিলাম। ধ্রুব গম্ভীর হয়েছিলেন কিছুক্ষণ, তারপর আমাকে আদেশ করলেন আমার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে। বিকেলেই আমাকে নিয়ে শহরে রওনা হবেন উনি। আমি ওনার কথা মতো আমার আর ওনার জিনিস এক ব্যাগেই ভরে নিলাম। খুব কমই কাপড় চোপড় নেওয়া হলো আমার। ওনার ব্যাগে এবার জিনিসপত্র কম থাকায় সুবিধেই হলো। আমি সকাল সকাল কাজ ছেড়ে রায়ের কক্ষের উদ্দেশ্যে বেরোলাম। রায়কে সেদিনের মতো আজও তার কক্ষে পেলাম না। তবে আমি জানি এই মুহূর্তে রায় কোথায় থাকতে পারে। আমি বসার ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। বসার ঘরে পৌঁছাতেই দেখা পেলাম তার। সেদিনের মতো কলসি নিয়ে বেরোচ্ছে। আমি আজকে পিছু না ডেকে তার পিছনে ছুটলাম। নুপুরের তীব্র ঝংকারে ভরে গেল বসার ঘর তখন। রায় ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকাল। আমাকে দেখে হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি তার কাছে পৌঁছাতে ফের চলা শুরু করল রাই। আমি চুপচাপ চললাম তার সাথে। আজ তার পরনে সাদা রঙের শাড়ি। আমি রায়কে যতই দেখি ততই আশ্চর্য হই। এতদিন নিজের উপর থাকা সমস্ত কলঙ্ক নিয়েও মেয়েটা বৈধব্যকে অস্বীকার করে রঙিন বস্ত্র পরিধান করেছে। অথচ আজ স্বেচ্ছায় শুভ্রা শাড়ি পরনে। আমার হঠাৎ মনে হলো তার বৈধব্য না মানতে চাওয়ার সিদ্ধান্ত শ্রেয় ছিল। কেননা এই শুভ্র বস্ত্র যে সে অপ্সরার থেকে কম লাগছিল না। অথচ এত রূপ থাকার পরেও কোনোদিন এমন কথা বলেনি যাতে আমি অপমানিত বোধ করি। আমি চুপচাপ রায়কে অবলোকন করতে করতে তার পেছনে পেছনে হাঁটছিলাম। রায় হঠাৎ আমাকে বলে উঠল, তোমাকে এই রক্ত লাল রঙে অসম্ভব রূপবতী লাগে নির্বাণী। আগে কখনো বলা হয়নি। আমি এক প্রকার চমকে উঠলাম। আমরা যার প্রশংসায় মজে থাকি, সে স্বয়ং যদি অপ্রত্যাশিতভাবে আমাদের প্রশংসা করে বসে তখন সবকিছু বিস্ময়কর লাগে। প্রথমে তো মনে হয় স্বপ্নের ঘোরে আছি বোধহয়। রায় পেছনে ফিরে তাকালো হঠাৎ। আমরা তখন আম বাগানের একে মাঝখানে। চৈত্রের শেষ হওয়ায় আমের গুটি বেশ বড় বড় হয়ে গেছিল। রায় আমার দিকে একবার তাকিয়ে আখগুলোর দিকে তাকালো। পুষ্ট হয়ে উঠছে গুটিগুলো। ভেতরের বিচিটাও বোধহয় শক্ত হতে শুরু করেছে। রায় আমার দিকে কলসিটা এগিয়ে দিল হঠাৎ। আমি সেটা নিতেই রায় হন্য হয়ে এদিক ওদিক চোখ ঘুরাল। তার সাথে সাথে আমিও তাকালাম। দূরেই মাটির ঢেলা দেখে সেটা কুড়িয়ে আনল রাই। তারপর ঢিল ছুড়ল গাছের দিকে। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার দুটো বড় বড় কাঁচা আম পড়ল মাটিতে। বুঝলাম সে এ কাজে বেশ পটুই। রাই আম দুটো কুড়িয়ে নিয়ে ফের আমার সাথে পুকুর পাড়ের দিকে চলতে লাগল। আমি চুপচাপ কিছু না বলে সাথে সাথে গেলাম। পুকুরে পৌঁছে শান বাঁধানো ঘাটে আয়শো করে বসলাম আমরা। রাই হঠাৎ শাড়ির আঁচলের কোণা থেকে নুন আর মরিচ বের করল। তারপর আমাকে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে উঠল, আগে কখনো এভাবে আম খাওনি। আমি দুপাশে মাথা নেড়ে না বুঝালাম। রাই আচ্ছা বলে আম দুটো শাড়ির আঁচলে নুন মরিচের সাথে বেঁধে নিল। তারপর পুকুরের ঘাটে মারি মেরে মেরে আমগুলো ফাটিয়ে নিল। সাথে সাথে বলতে লাগল, ছোটবেলায় এভাবে কত আম খেয়েছি জানো। আমি, ধ্রুব আর শুভ ঢিল মেরে মেরে আম পেড়ে এভাবে কত আম খেয়েছি। বলতে বলতে শাড়ির আঁচলের বাঁধন খুলে আমগুলো মেলে ধরল। তারপর সেখানে থেকে বেছে বেছে একটা আম আমার দিকে এগিয়ে দিল সে। আরেকটা নিয়ে তাতে কামড় বসিয়ে দিল। তার দেখাদেখি আমি খেতে লাগলাম। টক ঝালের দারুণ মিশ্রণ। নেচে উঠল আমার মন। এমনভাবে আম খাওয়ার অভিজ্ঞতা আমার কখনো হয়নি। দেখেছ কত মজা। আমি হেসে হ্যাঁ বোঝালাম। রায়ও হেসে ফেলল। আমি তাকিয়ে রইলাম মুগ্ধ হয়ে। আমার হৃদয়ে খুব করে জায়গা করে নিয়েছে এই নারীটি। আজ শহরে যাচ্ছ তোমরা? হু, তোমাকে খুব মনে পড়বে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল রাই। আমিও একটা গাঢ় শ্বাস ফেলে বললাম, তোমাকেও। আমাদের রওনা হতে হতে একটু দেরি হয়ে গেল। শাশুড়ি মা, কাকিমণিরা, প্রভা, আভা আর রাই এসে উঠোনে এসে উপস্থিত হয়েছে আমাদের বিদায় দেওয়ার জন্য। আমি একে একে সবাইকে প্রমাণ করে শাশুড়ি মার নিকট এসে দাঁড়ালাম। ওনাকে প্রমাণ করতেই আমায় ওনার হাতের গাঢ় ছোঁয়া পেলাম। আমায় করে দিও নির্বাণী, সেদিন তোমার পাশে না দাঁড়াতে পারার জন্য।
আমি বিনিময়ে একটা স্মিত হাসি উপহার দিলাম। সবশেষে রায়ের নিকট এসে দাঁড়াতেই আমাকে জড়িয়ে ধরল সে। জড়িয়ে ধরেই বলল, ভালো থেকো তোমরা দুজন। একটা সুন্দর সংসার হোক তোমাদের। আজ আমারও রায়কে কিছু বলার ছিল। আমি রায়ের হাত দুটো মুঠোয় নিয়ে একটা গাঢ় শ্বাস ফেলে বললাম, একটা অনুরোধ তোমার কাছে। রায় চোখের ইশারায় কি বোঝালো। আমি বললাম, তোমার জীবনের সমস্ত ঘটনা জেনেও যদি কেউ স্বচ্ছ মনে তোমার সাথে জড়াতে চায়, তবে তাকে সুযোগ দিও। তোমার এখনো অনেক সুখ পাওয়া বাকি। আমার বিশ্বাস ঈশ্বর ফুলের মতো মেয়েটার কপালে অন্তত এই সুখটা রেখেছেন। রায় বিস্ময় নিয়ে আমার কথা শুনল। আমি ধীরে ও আস্তে বলায় অন্যদের কানে বোধহয় পৌঁছায়নি। আমি এবার বলে উঠলাম, ভালো থেকো। আসছি। রায়ের মুখে সদার ন্যায় হাসি ফুটল এবার। বলল, খারাপ ছিলাম কোনোদিন বলতো। আমি সূক্ষ্ম অবাক দৃষ্টি সরিয়ে বিদায় নিলাম। ধ্রুব আমার হাতখানা শক্ত করে ধরে বেরিয়ে এলেন জমিদার বাড়ি থেকেন। আমি পেছনে ঘুরে একবার বিশাল অট্টালিকার দিকে তাকালাম। ধ্রুবর কক্ষের সেই জানলাটা এখান থেকে দেখা যায় না। বিয়ের পর ধ্রুবর হাত ধরে এই বাড়িতে প্রবেশ, আর শহরের উদ্দেশ্যেই ওনার হাত ধরেই প্রথমবারের ন্যায় বেরিয়ে এলাম এ বাড়ি থেকে। সঙ্গে নিয়ে গেলাম কিছু হাসি দুঃখ কান্না। একটা ভ্যান দাঁড়ানো ছিল বাড়ির সামনে। ধ্রুব সেখানে ব্যাগ রেখে আমাকে উঠতে সাহায্য করলেন। তারপর নিজেও আমার পাশে এসে বসলেন। আমি ধ্রুবর বাহু শক্ত করে ধরে চোখ বুজলাম। ভোররাতে শহরে এসে থামল আমাদের ট্রেন। ধ্রুব এক হাতে ব্যাগ ও আরেক হাতে আমার হাতটা মুঠোয় নিয়ে ট্রেন থেকে নামলেন। পরিচিত জায়গায় বহুদিন পর পা পড়ল আমার। অদ্ভুত এক শিহরণ বয়ে গেল আমার গা জুড়ে। ধ্রুব আমাকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে চললেন আমাদের বাড়ির উদ্দেশ্য। এটা অবশ্য আমি বাড়ির প্রায় কাছাকাছি এসে বুঝেছি। কেননা আমার ধারণা ছিল ধ্রুব আমাকে নিয়ে প্রথমেই হয়তো অন্যত্র অর্থাৎ একটা বাসায় উঠবেন, যেখানে আমি আর উনি থাকব। কিন্তু অপ্রত্যাশিতভাবে বাড়ির পথে গাড়ি যেতে দেখেই বেশ খুশি হয়ে উঠলাম। বিয়ের পর এই প্রথম বাড়িতে যাচ্ছি আমি। ভাবতে ভাবতেই হৃদয় পুলকিত হয়ে উঠল আমার। মৃদু হাসিও ফুটে উঠল আমার ওষ্ঠকোণে। ধ্রুব সেটা লক্ষ্য করে নিঃশব্দ হাসলেন। আমি ফিরে তাকাতেই হাস্যোজ্জ্বল ধ্রুব ভেসে উঠল অক্ষিপ্তে। আমি ওনার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিলাম। আমার ঠোঁটে তখন বিশাল বড় হাসির রেখা। মিনিট 10 পরে গাড়ি থামল আমাদের বাড়ির সামনে। ধ্রুব ভাড়া মিটিয়ে গাড়িটা বিদেয় করলেন। আমি গেটের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আশ্চর্যজনকভাবে আমি মৃদু কাঁপছিলাম। আমার শৈশব, কৈশোর আমার চোখের সামনে ভেসে উঠল। প্রথমবারের ন্যায় এই আবাসস্থল ছেড়ে এতদিন অবধি দূরে কোথায় থাকলাম আমি। 2 মাস সময় তো কম নয়। আমি গেট ঠেলে ভেতরে প্রবেশ করলাম। স্নিগ্ধ ভোরে পায়ের নুপুরের মৃদু স্বর কোলাহল তুলল। আমি বাড়ির উঠোনটায় চোখ বুলিয়ে দেখলাম। এই সেই জায়গা, নির্বাণী রায় থেকে মিসেস ধ্রুব দেবনাথ হয়ে উঠার স্থান। সাদাসিধে এক তরুণী থেকে জমিদার বাড়ির মারপ্যাচে মিশে যাওয়ার সাক্ষী এই স্থান। আমি বাড়ির উঠোনটা থেকে দৃষ্টি সরিয়ে সেমিপাকা ঘরটার দিকে তাকালাম। এদের গায়ে হালকা শ্যাওলা পড়া বাড়িটার নাকি এখন অতিথি আমি। বড়ই বিচিত্র বাক্য, তবুও যে সত্য। ভোরের এই সময়টায় বাড়ির কেউ না উঠলেও মা উঠেন। এখন তো আরও একটু বেলা হতে শুরু করেছে। একটু একটু করে বেড়েছে আলো, কেটেছে আধার। মা ব্রাহ্মমুহূর্তে স্নান ঘরে পুজো অর্চনা করেন। আজও তার ব্যতিক্রম হয়নি। বাড়ির ডানদিকের উঠোনে তাকাতেই মায়ের দর্শন পেলাম। তুলসী তলায় জল দিচ্ছেন উনি। আমি মৃদু স্বরে ডেকে উঠলাম, মা। চমকে ফিরে তাকালেন মা। এত সকালে অপ্রত্যাশিতভাবে আমাকে দেখে যে অনেকটাই চমকে গিয়েছেন তার বোঝাই গেল। বহুদিন পরে মাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়লাম আমি। চোখের কোণে অশ্রু জমতে শুরু করল। যখন দৃষ্টি প্রায় ঘোলা হওয়ার পথে মা এগিয়ে এলেন আমার দিকে। চোখের দৃষ্টি সম্পূর্ণ ঘোলা হয়ে যাওয়ার পূর্বে খেয়াল করলাম, মায়ের চোখে জল চিকচিক করছে। আমি মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরলাম ওনাকে। ধ্রুব মাকে প্রণাম করার পর আমাদের নিয়ে বাড়িতে ঢুকলেন। বাবা, দাদা তখনও ঘুমে। মা ডেকে নিয়ে আসলেন ওনাদের। এত ভোরে আমাদের উপস্থিতি অনেকটাই অপ্রত্যাশিত থাকায় অবাক হয়ে গেলেন দুজনেই। ধ্রুব ও আমি পরপর বাবা ও দাদাকে প্রণাম করে দাঁড়ালাম। সকালের হালকা নাস্তা করে আমার জিনিসপত্র রেখে মেসে ফেরার জন্য প্রস্তুত হলেন। জানালেন একটা ঘর ভাড়া করে নিতে আসবেন আমাকে। আমার মন খারাপ হলেও কিছু বললাম না। চুপচাপ ওনাকে বিদায় জানালাম। ওনাকে এগিয়ে দিতে গেটের কাছটায় এসে দাঁড়ালাম আমি। উনি বেরিয়ে গেলেন কাঁধে ব্যাগ নিয়ে। আমি উঠোনেই গেটের কাছটায় ঠায় দাঁড়িয়ে রইলাম। মা বাবা ভেতরে গেলেও আমি বিষণ্ণ মনে দাঁড়িয়ে রইলাম। আচমকা গেট ঠেলে ফের ভেতরে আসলেন ধ্রুব।
আমি ওনাকে দেখে চমকে উঠলাম, কেননা এতক্ষণে 5 মিনিটের পথ পাড়ি দেওয়ার কথা। ধ্রুব আচমকাই উপস্থিত হয়ে আচমকাই আমার কপালে ও গালে চুম্বন করলেন। সবটাই ঘটল খুব দ্রুত। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ধ্রুব আমার এরূপ অবস্থা দেখে বলে উঠলেন, আসি, দ্রুত ফিরব। তারপর চলে গেলেন ধ্রুব। আমি লজ্জা পেলাম। লাল হয়ে আসা শ্যামলা গাল নিয়ে ফিরে এলাম ঘরে। 2 দিন পর ধ্রুবের পা পড়ল আমাদের বাড়িতে। এ 2 দিন আমি চাতকের ন্যায় অপেক্ষায় ছিলাম ওনার। বাড়ির উঠোনে এসে বসা কয়েকটা পায়রাকে আমি তখন দানা খাওয়াচ্ছিলাম। হঠাৎ গেট খুলে একটা প্যান্ট পরোয়া পা দৃষ্টিতে ভাসল। আমি চট জলদি তাকালাম। দৃষ্টিতে ভাসল আকাশী রানা শার্ট পরিহিত বহুকাঙ্ক্ষিত দীর্ঘদেহী যুবকের অবয়ব। আমি চমকে উঠলাম খানিকটা। সেই সাথে ভেতরে ভেতরে খুশিও হলাম। আমাকে দেখেই ধ্রুব মিষ্টি একটা হাসি উপহার দিলাম। আমি এক প্রকার দৌড়ে এসে দাঁড়ালাম ওনার নিকটে। একটা গাঢ় শ্বাস ফেলে উনি বললেন, নিয়ে যেতে এলাম তোমায়। সময়টা ছিল দুপুরের পর মুহূর্ত। অসময়ে এসে পড়ায় ধ্রুবকে শুধু চা নাস্তায় দেওয়া হলো। উনি সেটা সামান্য মাত্রায় খেয়ে নিয়ে আমাকে বললেন ব্যাগ গোছাতে। বুঝলাম ওনার বেশ তাড়া। মা অবশ্য জোরাজুরি করেছিল রাতের খাবার খেয়ে যেতে, তবে উনি নারাজ। বললেন অন্য সময় আসবেন। আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় বিকেল হয়ে এলো। আমাদের বাড়ি থেকে সামান্য এগিয়ে গেলেই গাড়ি পাওয়া যায়। ধ্রুব একটা রিকশা থামিয়ে রেখে আমাকে ডাকতে এলেন। কিন্তু আমাকে দেখে একটু চমকালেন বোধহয়। আমি ওনার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ওনার অভিব্যক্তি বোঝার চেষ্টা চালালাম। পরনে আকাশী রঙের শাড়ি আমার, তাও আবার কুচি দিয়েই পরেছি। মাথার দীর্ঘ চুল বেঁধে রেখেছি খোপা করে। কপালে ওনার দেওয়া লাল টিপ, চোখে সামান্য কাজল, আর কানে ছোট একটা সোনার ঝুমকো। উনি ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালেন আমার সামনে। আমার ঘরটায় এখন কেবল আমি আর উনি। বাবা স্কুল থেকে এখনো ফেরেননি, আর দাদা বোধহয় কোথাও গিয়েছেন। ধ্রুব প্রচণ্ড ধীরে পায়ে হেঁটে এসে দাঁড়িয়েছেন আমার সামনে। উনি সূক্ষ্ম ভ্রু কুঁচকাইতেই আমি চটজলদি বলে উঠলাম, এমনটা ভাববেন না কাউকে অনুকরণ করে এমন সেজেছি। এই সাজ আমার নিজের ইচ্ছেতে, নিজের জন্য। কথাটা ওনার কর্ণগোচর হতেই আমার মাথায় আলতো করো মারলেন উনি। আমি সূক্ষ্ম আর্তনাদ করে উঠলাম। উনি আমার গুছিয়ে রাখা ব্যাগটা নিয়ে বেরিয়ে যেতে যেতে শান্ত স্বরে বললেন, জলদি বাইরে এসো। আমি পেছনে পেছনই ছুটলাম। কাজল ঘেরা আখিতে খানিক রাগ নিয়ে তাকালাম আমি। এভাবে বলাতে মারতে হলো। রিকশায় চড়ে বসতেই সেটা ধ্রুবর বলা ঠিকানার উদ্দেশ্যে চলতে লাগল। গন্তব্য কোথায়? আমার অজানা। পাশে বসা মানুষটাই আমার গন্তব্য। আমার মন যেন খুশিতে ভরে উঠল। উনি চলতি পথেই বললেন, ঘরটা ছোট, অ্যাডজাস্ট করে নিও একটু। আমাকে দেখে বুঝি মনে হয় আমার জন্য বিশাল কামরা প্রয়োজন। তখনকার করা হালকা রাগ আর একটু অভিমান মিশিয়ে বলে উঠলাম কথাটা আমি। ধ্রুব ভ্রু কুঁচকে তাকিয়ে দেখলেন। এটাই হয়তো বোঝালেন আমি কেন রাগলাম। আচমকা আমাকে নিজের দিকে টেনে নিলেন ধ্রুব। চমকে উঠে ওনার পানে তাকালাম আমি। ঠিক ওনার উই গভীর চোখে। উনি আমার দিকেই তাকিয়ে। গভীর উই চোখজোড়ার গাঢ় কৃষ্ণবর্ণ মণিতে তাকিয়ে ঢোক গিললাম আমি। তারপর দৃষ্টি নত করতেই ধ্রুবর ফিসফিসয়ে বলা কথাটা কানে বাজল, চোখে কাজল দেওয়ার প্রয়োজন ছিল না। ও দুটো এমনিতেই প্রাণঘাতী। আমি চমকে উঠলাম। সরে আসার প্রচেষ্টা চালাতেই হাতের বাঁধন ঢিলে করে দিলেন উনি। আমি একটু চেপে বসলাম। হাতটা বুকে নিয়ে সেটার কৈফিয়ত শুনতে লাগলাম। প্রচণ্ড গতিতে হৃৎপিণ্ডটা সংকোচন প্রসারণ চালিয়ে বলে উঠল, এত জ্বালা তার সহ্য হয় না। মিনিট 20 পরে একটা দোতলা অট্টালিকার সামনে এসে থামালো রিকশা। আমি হালকা হলুদ রাঙা অট্টালিকার থেকে দৃষ্টি সরিয়ে ধ্রুবর পানে তাকালাম। ভাড়া মিটিয়ে আমার ব্যাগটা নিয়ে আমাকে নামতে ইশারা করলেন। আমি রিকশা থেকে নামতেই ধ্রুব আমার হাতটা ধরে বাড়ির গেট পেরিয়ে ভেতরে ঢুকে পড়লেন। দোতলায় এসে একটা ঘরের দরজা খুললেন উনি। তারপর আমাকে আগে ভেতরে ঢুকতে বলে উনি পেছনে পেছনে এলেন। বললেন, দেখো তোমার সংসার। আমি এই কথায় মনে মনে খুশি হলাম। চোখ বুলিয়ে দেখতে লাগলাম 3 কামরার ঘরটা। একটা শোয়ার ঘর, বসার ঘর আর রান্নাঘরের সমন্বয়ে আমাদের সংসার। আগে থেকেই খাট বিছানো ছিল। একটা আলমারি, পড়ার টেবিল, বসার ঘরে বেতের আসবাব আর রান্নাঘরের সব প্রয়োজনীয় জিনিসপাতি। একেবারে সাজানো গুছানো একটা সংসার। আমি পেছনে ফিরে ধ্রুবর দিকে তাকিয়ে বলে উঠলাম, আমার বেশ পছন্দ হয়েছে। ধ্রুব মুচকি হেসে উঠলেন। ওনার দাঁত তাতে দৃশ্যমান হলো একটু। বললেন, কৃতার্থ হলাম। সন্ধ্যায় রান্না বসালাম আমি।
বহুদিন পর চুলোর পারে আসা হলো। চুলোর আগুনের তাপ পোড়া রঙের দেহে লাগে না বহুদিন, কিন্তু আমার ভেতর এক অজানা সুখের ছড়াছড়ি তখন। ধ্রুবর সংসার, পুরো ধ্রুবর খেয়াল রাখা, ওনার পাশে সবসময় পাশে থাকা। ইস, ভাবতেই তো সুখ। ধ্রুব বাজার করেই আমাকে নিয়ে আসতে গিয়েছিলেন। আমি রান্নাঘরে বসে বসে ভাবতে লাগলাম এসব। ওই দিন ধ্রুবর প্রেমের স্বীকারোক্তি, আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরা, সব যেন তরতাজা, কিছু মুহূর্ত আগেরই স্মৃতি। আমি ভাবতে ভাবতে লজ্জায় মুখ লুকালাম। হঠাৎ বজ্রপাতের শব্দে ধ্যান ভাঙল আমার। রান্নাঘরের জানালা গলে বাইরের অন্ধকার অম্বরে তাকালাম। তখনই ফের বিদ্যুৎ চমকে উঠে। তারপর সশব্দে মেঘের গর্জন ভেসে আসলো। হঠাৎ খেয়াল আসলো ছাদে ধ্রুবর একটা শার্ট শুকাতে দেওয়া হয়েছে বিকালে। আকস্মিক হাত থেকে তরল খাবার ওনার শার্টে পড়ে যাওয়ায় সেটা ধুয়ে শুকাতে দেওয়া হয়েছিল। আর আনতেই ভুলে গেছি আমি। ভগবান! ভাত রান্না শেষ। আমি সেটা নামিয়ে রেখে শোয়ার ঘরে উকি মেরে দেখলাম ধ্রুব পড়ছেন। আমি তাই বিরক্ত না করে একা একটা ছাদে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। যথারীতি ছাদে পৌঁছালাম আমি। আকাশে তখন বিদ্যুৎ চমকানো আর মেঘের গর্জনের আওয়াজ। আমি ধ্রুবর শার্ট নিয়ে সেই না কাঁধে ঝুলিয়েছি অমনি অসংখ্য বারিধারা পড়তে লাগলো আমার কায়া জুড়ে। এবছর প্রথম আমার গায়ে বৃষ্টির ফোঁটা বর্ষিত হল। আমি খুশিতে হেসে উঠলাম নিঃশব্দে। দুহাত মেলে সারা অঙ্গে পড়তে থাকা বৃষ্টির ফোঁটা আনন্দে গ্রহণ করতে লাগলাম। সময় জ্ঞান হারিয়ে আবছা আলোকিত ছাদে বৃষ্টি বিলাসও মেতে উঠলাম বৃষ্টিপ্রিয়া আমি। পরনের শাড়ি ভিজে চুপচুপে হয়ে লেগে আছে গায়ের সাথে। পেটের কাছটার শাড়ি সরে গেল কখন টেরি পেলাম না। পবনের তোর বাড়ছে ক্রমশ, সেই সাথে বাড়িধারাও। আমি আনন্দে বৃষ্টি নিয়ে খেলা করতে লাগলাম। আমার কাঁধে থাকা ধ্রুবর শার্টটা তখন আমার হাতের মুঠোয়। হঠাৎ আমার দৃষ্টি আটকালো সিঁড়ির দিকে। ধ্রুব দুহাতে বুকে গুজে তাকিয়ে আছেন আমার দিকে। আবছা আলোয় ওনার মুখের অভিব্যক্তি বোঝা গেল না। তবে আমি থমকে দাঁড়ালাম। ভেজা ঢোক গিলে দাঁড়িয়ে রইলাম। উনি ধীর পায়ে এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। পরনের শুভ্র শার্ট ভিজে দেহের কাঠামো ক্রমশ আমার সামনে ভেসে উঠল। যত নিকটে আসছেন তত বুঝতে পারলাম ওনার মুখশ্রী একটু বেশিই গম্ভীর দেখাচ্ছে। আমি করুণ দৃষ্টিতে তাকালাম ওনার। উনি এসে সোজা দাঁড়ালেন আমার সামনে। ওনার রেশমি চুল তখন ভিজে কপালের কাছে পড়ে আছে। আমি আবারও একটা ঢোক গিলে তাকালাম ওনার দিকে। আচমকা আমাকে প্রচণ্ড বেগে টান দিয়ে ওনার সাথে মিশিয়ে নিলেন উনি। আমি চোখ খিচে পড়লাম ওনার বুকের উপরে। পেটের কাছটায় তখন ওনার গাঢ় স্পর্শ, যা ক্রমশ গাঢ় হয়ে আমার শ্বাস রোধ করার প্রয়াস করছিল। হঠাৎ কানের কাছটায় ওনার উষ্ণ শ্বাস অনুভব করলাম আমি। বৃষ্টির পানির শীতলতায় নাকি ওনার সঙ্গ, কিসের দরুন কেঁপে উঠলাম আমি। ধ্রুব শ্বাস ফেলে গাঢ় বলে উঠলেন, আমি বেসামাল হয়ে গেলে তোমার পক্ষে সামলানো কঠিন হয়ে পড়বে নির্বাণী। ওনার কথার তোরে বুকের কাছটার শার্ট আঁকড়ে ধরলাম আমি। ক্রমশ আমার শ্বাস গাঢ় হতে লাগল। ধ্রুব ফের বলে উঠলেন, খুব বেশি বেসামাল হলে কি দোষ হবে? হলাম না হয় একটু দোষী। এই দোষ তোমার। সাজা তোমার প্রাপ্য। খুব বেশি বেসামাল হলে কি দোষ হবে? হলাম না হয় একটু দোষী। এই দোষ তোমার। সাজা পাবে। ধ্রুবর বলা কথাটা কর্ণকুহরে পৌঁছে আমায় অবশ করে দিল। হৃৎপিণ্ডের দশা করল বেহাল। শ্বাস প্রশ্বাসের অবস্থা ভালো না। নিজেকে শ্বাসকষ্টের রোগীর মতো মনে হচ্ছিল। একে তো ওনার এত কাছে আমি, তার উপর এরূপ কথাবার্তা। আমি সরে আসতে চাইলাম ওনার কবল থেকে। তবে আমাকে এই সুযোগ না দিয়ে আরও খানিকটা ঘনিষ্ঠ হয়ে এলেন। আমি করুণ চোখে তাকালাম ওনার দিকে। আবছা আলো অন্ধকারে ধ্রুবর ঠোঁটের কোণে থাকা দুষ্টুমির রেশ চোখে পড়ল না। বৃষ্টিতে ভিজে একাকার আমরা। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বললাম, ছাড়ুন, খুব বৃষ্টি পড়ছে, ঘরে চলুন। ধ্রুব আলগোছে ছেড়ে দিলেন এবার। আমি ছাড়া পেয়ে ছুটে এলাম সিঁড়ির দিকে। ফের পিছন ফিরে একবার তাকালাম ধ্রুবর পানে। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। তাতে সেকেন্ডের জন্য দৃশ্যমান হল ধ্রুবর মুখশ্রী। পরপরই ভীষণ বেজে মেঘের গর্জন শোনা গেল। আমি আতঙ্কিত স্বরে বলে উঠলাম, পরিবেশ খারাপ হচ্ছে, দ্রুত আসুন। ধ্রুব ছাদের মেঝেতে পড়ে থাকা শার্টটা তুলে কাঁধে ঝুলিয়ে নিলেন। তারপর পা বাড়ালেন সিঁড়ির দিকে। উনি আসছেন দেখে আমি আগেই দ্রুত নেমে এসে ঘরে পৌঁছালাম। ভেজা কাপড় থেকে টপটপিয়ে জল পড়ে মেঝে ভিজে উঠল তৎক্ষণাৎ। আমি চোখ মুখ কুঁচকে নিলাম। বক্ষদেশে তখনও বিরাট নিপীড়নের জ্বালা। ধ্রুব যে কি করেন! আমার এতটুকু আত্মা ওভাবে চেপে ধরলে দম আটকে টপকে না যায়।
দরজায় শব্দ হতেই বুঝলাম ধ্রুব এসেছেন। আমি পেছনে ফিরে তাকালাম না। কান খাড়া করে শুনলাম উনি ধীরে ধীরে এদিকে এগিয়ে আসছেন। হৃৎস্পন্দনের গতি তখন বেড়েছে বহুগুণ। বৃষ্টির জলের শীতলতায় কেঁপে যাচ্ছিলাম আমি। ধ্রুব আমার পেছনে এসে দাঁড়াতেই চোখ খিচে বুঝে নিলাম আমি। ক্ষণকাল বাদে চোখ খুলতেই চোখের সামনে অন্ধকার দেখতে পেলাম। বুঝলাম বিদ্যুৎ চলে গেছে। অন্ধকারে তেমন একটা ভয় না পেলেও নতুন জায়গায় এসে ভীত হয়ে পড়লাম আমি। অন্ধকারে হাতড়ে ধ্রুবর খোঁজ চালাতে চালাতে ভীতস্বরে ডেকে উঠলাম। ধ্রুব! কেন সারা শব্দ নেই? লোকটা তো আমার পেছনেই ছিল। আমি ভেজা ঢোক গিলে ফের ডেকে উঠলাম। ধ্রুব, কোথায় আপনি? ভয় পাচ্ছি আমি। তবুও লোকটার খোঁজ নেই। ঘুটঘুটে অন্ধকারে তাকে ঠাউর করাও যাচ্ছে না। যেখানটায় এসে উনি দাঁড়িয়েছিলেন সেখানটায় নেই। আমি বুঝলাম উনি ইচ্ছে করে সাড়া দিচ্ছেন না। মনে মনে খানিক রাগলাম আমি। লোকটা আজকাল আমাকে জ্বালানোর চেষ্টায় মেতেছে। আমি কণ্ঠে রাগ ও ভয় মিশিয়ে বলে উঠলাম। আমি কিন্তু রাগছি বললাম। ভয় হচ্ছে বললাম তো। ইচ্ছে করে চুপ হয়ে আছেন। হঠাৎ দরজায় কড়া পড়ল। আমি চমকে তাকালাম। ক্ষণকাল বাদেই দরজা খুলে দিলেন ধ্রুব। বাইরে একজন লোক দাঁড়িয়ে। সম্ভবত বাড়িওয়ালা। হাতে একটা জ্বলন্ত মোম দিয়ে দাঁড়িয়ে আছেন লোকটি। সেই মোমের ক্ষুদ্র আলোয় ধ্রুবর অবয়ব স্পষ্ট। ভেজা শার্ট বলিষ্ঠ দেহের সাথে লেপ্টে। সাংঘাতিক লাগছিল ওনার এই রূপ। আমি ঢোক গিললাম। সেই সাথে বেড়ে গেল দেহের কাঁপুনি। বৃষ্টিতে ভেজা ঠিক হয়নি। জ্বর টর আসবে না তো? লোকটা ধ্রুবর হাতে দুটো মোমবাতি দিয়ে গেলেন। পরিবেশ শান্ত না হওয়া অবধি বিদ্যুৎ আসবে না। নতুন আশায় আমাদের ঘরে মোমবাতি থাকার সম্ভাবনা 0%। তাই উনি নিজে থেকে দিয়ে গেলেন। ধ্রুব ওনাকে ধন্যবাদ জানিয়ে জ্বলন্ত মোমবাতির আগুনেই একটা মোমবাতি জানিয়ে ওনাকে বিদেয় জানালেন। তারপর দরজা এঁটে ফিরে তাকালেন আমার দিকে। মোমবাতির জ্বলন্ত শিখায় দৃশ্যমান হল ওনার মুখশ্রী। বনি শিখায় সোনালি রং ধারণ করা ওনার সুন্দর মুখশ্রী। মুখে বেড়ে ওঠা খোঁচা খোঁচা দাড়ি আর সেভ করা হয়নি। ওনাকে দেখে আমি কিছু না বলে গাল ফুলিয়ে রইলাম। ধ্রুব এগিয়ে এলেন ধীর গতিতে। মোমবাতিটা নিয়ে এলেন, দুজনের মাঝে দৃশ্যমান হল আমার মুখশ্রী। আমি তাকিয়ে দেখলাম ওনার গভীর চোখের দিকে। অব্যক্ত কোনো চাওয়া দৃশ্যমান তাতে। উই দৃষ্টি চুম্বকের ন্যায় আটকে দিল আমায়। তীব্র আকর্ষণে তাকিয়ে রইলাম আমি। ধ্রুব মোমবাতিটা সাইডে রেখে ওনার মুখশ্রী আমার দিকে এগিয়ে নিয়ে এলেন। লোকটা দীর্ঘ হওয়ার ঝুঁকে এলেন। ওনার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়তেই চোখ খিচে বুঝে নিলাম আমি। থরথর করে কাঁপতে লাগলো আমার ওষ্ঠদ্বয়। ধ্রুব আকস্মিক এক সাংঘাতিক কাজ করে বসলেন। মুহূর্তেই চোখ বড় বড় করে তাকালাম আমি। ধ্রুব আমার ঠোঁটের ভাঁজে ওনার ঠোঁট গুজে দিয়েছেন। সেকেন্ড 10 হতেই সরে দাঁড়ালেন উনি। আমার চোখের বিস্ময় কাটেনি তখনও। বড় বড় আঁখি মেলে তাকিয়ে আছি ধ্রুবর পানে। লম্বাদেহী যুবক সোজা হয়ে আমার দিকে তাকালেন। চোখে চোখ রেখে নম্র স্বরে বললেন, অনুমতি না দেওয়ার জন্য দুঃখিত। তারপর আমাকে লক্ষ্য করে বললেন, তোমার বিস্ময় কাটছে না? ওয়েট। ফের একই কাণ্ড করলেন উনি। আমি ভেজা শাড়ি খামচে ধরলাম। চোখ খিচে বুঝে নিলাম আমি। থরথর করে কাঁপছি আমি। প্রচণ্ড গতিতে চলছে হৃৎপিণ্ড। ধ্রুব আমার কোমর জড়িয়ে ধরলেন আলতো করে। দুজনের ভেজা কাপড়ে মেঝে ভিজে একাকার। মিনিট পরে ধ্রুব কানের কাছে ফিসফিস হয়ে বললেন, আবারও দুঃখিত। এইবার অনুমতি নিচ্ছি কেমন? সেকেন্ড থেমে বললেন, এমন করে কাঁপছ কেন? শরীর ও বেশ ঠান্ডা মনে হচ্ছে। ধ্রুব খানিক চিন্তিত স্বরে বলে উঠলেন। আমি তখন ভীষণভাবে ঢুলছি। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। উনি আমাকে আগলে নিলেন। বললেন, ঠান্ডা না লাগার প্রচেষ্টা করি। রেগো না কেমন? একটু ভালোবাসি। বউ। আমি ওনার পিঠে আমার হাত রাখলাম। ওনার বুকের কাছটায় মাথা রেখে বুঝলাম সেখানটার করুণ অবস্থা। লোকটাকে আশাহত করা উচিত হবে না। শহরের সকাল আর গ্রামের সকালের মাঝে বিস্তর তফাতে। গ্রামের সকালের ন্যায় পাখিদের কিচিমিচির কানে এসে বাজে না। তার বদলি রিকশার হর্নের টুংটাং আওয়াজ এসে বাজে কানে। আমি ঘুম থেকে উঠে স্নানঘরে প্রবেশ করলাম। স্নান করে বেরিয়ে আসতে আসতে মিনিট 20 কেটে গেল। পরনে এখন হালকা কমলা রঙের একটা শাড়ি। আটপৌরেই পড়েছি এবার। মাথার ভেজা চুলে গামছা পেছানো।
দর্পণের সামনে এসে দাঁড়াতে দাঁড়াতে বিছানায় ঘুমন্ত ধ্রুবর পানে তাকালাম। একটা পাতলা কম্বল মুড়ে পাশ ফিরে বেঘরে ঘুমাচ্ছেন উনি। আমি উকি দিয়ে ওনাকে দেখে ঠোঁট কামড়ে হাসলাম। সাথে সাথে দুহাত চলে এলো মুখশ্রীতে। মুখশ্রী ঢেকে রেখেছে তারা। গাল দুটোর লাল আভা ঢেকে গেল তাদের পেছনে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে তাকালাম। তারপর চুল থেকে গামছা খুলে পাশে রেখে দিলাম। অমনি টপটপ করে জল পড়তে লাগলো লম্বা কেশ থেকে। সিঁদুর সিথিতে লেপ্টে নিয়ে চুলে হাত দিলাম আমি। চিরুনি চালিয়ে আবার গামছা পরে নিলাম। দ্রুত বেরিয়ে আসলাম শোয়ার ঘর থেকে। আসার সময় ঘুমন্ত ধ্রুবকে দেখলাম পাশ ফিরে। রান্নাঘরে এসে চুলোয় আগুন জ্বালিয়ে প্রথমেই চা বানাতে শুরু করলাম। এটা আমার বাড়ির অভ্যেস। শ্বশুর বাড়িতে থাকতে কিছুদিনের জন্য এটা ভুলেছিলাম। 2 কাপ চা বানিয়ে নিয়ে শোয়ার ঘরের দিকে এগোলাম আমি। পড়ার টেবিলের একপাশে চায়ের কাপ দুটো রেখে মৃদু আওয়াজে ডেকে উঠলাম ধ্রুবকে। তবে গলার স্বর এত নিচু ছিল যে ওনার কানে পৌঁছায়নি নিশ্চিত। এটা অবশ্য আমার ইচ্ছাকৃত। লজ্জা লাগছে বেশ। তবুও গাঢ় একটা শ্বাস ফেলে এবার জোরে ডেকে উঠলাম। উঠুন, সকাল হয়ে গেছে। খানিক বাদে আড়মোড়া ভেঙে উঠে বসলেন উনি। গায়ে শার্ট জড়াতে জড়াতে আমার দিকে তাকালেন। আমি আর চোখে তাকালাম। চোখাচোখি হতেই দৃষ্টি অন্যত্র আনলাম দ্রুত। ধ্রুবর ঠোঁটে মৃদু হাসির রেশ। হাত মুখে ধুয়ে আসুন, আপনার জন্য চা। ধ্রুব স্নানঘরে ঢুকতেই আমি দ্রুত আমার চায়ের কাপ শেষ করলাম। তখনই দরজায় কড়া পড়ল। আমি ভ্রু কুঁচকে একটা স্নানঘরের দিকে তাকিয়ে ফের তাকালাম দরজার দিকে। তারপর ধীরে ধীরে এগিয়ে গেলাম দরজার দিকে। দরজা খুলে সামান্য মাথা বের করতেই ডাকোপিয়ানের পোশাকে থাকা লোকটা একটা চিঠি ধরিয়ে দিলেন হাতে। আমি অবাক হয়ে দরজা বন্ধ করে চিঠিটার দিকে তাকালাম। প্রাপকের স্থানে আমার নাম, নির্বাণী ধ্রুব দেবনাথ। আর প্রাপকের জায়গার নামটা দেখতেই মুচকি হাসি ফুটল আমার ওষ্ঠজুড়ো। সেথায় লেখা রায় দেবই। কিন্তু আমার কপালে ভাঁজ পড়ল হঠাৎ। এই ঠিকানা রায় জানল কিভাবে? আমরা আসলাম কদিন হলো। তবে কি ধ্রুব আগে থেকেই বাড়িটা ভাড়ায় নিয়েছিলেন? এই কদিনে গুছিয়ে আমায় নিয়ে আসলেন। আমি ভাবনায় ডুবে থেকে চিঠিটা বের করলাম। ছোট ছোট অক্ষরে লেখা অনেকগুলো শব্দ। মনে মনে পড়তে লাগলাম আমি। প্রিয় নির্বাণী, আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও মন্দ নেই। ধ্রুব কেমন আছে? আশা করছি দুজনেই শারীরিক ও মানসিকভাবে ভালো আছো। ভাগ্যিস ধ্রুব এই ঠিকানাটা দিয়ে গিয়েছিল। নয়তো চিঠি পাঠাতাম কিভাবে? তোমরা চলে যাওয়ার পর কয়েকদিন কেটে গেল। খুব মনে পড়েছে তোমাকে। তুমি চলে যাওয়ার পর আমার ঘরে আর কেউ আসে না। দরজায় কড়া নেড়ে মৃদুস্বরে কেউ আসার অনুমতি চায় না। তুমি আমার একমাত্র সখী ছিলে। আভা প্রভা দুজন ভালো বোন হলেও তুমি আলাদা। শুদ্ধ মনের একজন সুন্দর মানুষ, সাথে রূপবতীও। প্রশংসা করলাম একটু একটু বিস্মিত হয়েও তো। আবার আবেগপ্রবণ হয়ে পড়ো না। একটা সংবাদ দেওয়ার জন্য চিঠি লেখা, তবে সেটা না লিখে এসব লিখতেই ভালো লাগছে। তার আগে বলছি তোমার চোখে যেন একটুও জল না আসে। না মানে না, এটা আমার আদেশ। একজন বড় বোন ও সখীর আদেশ। মানার অনুরোধ। গাঢ় একটা শ্বাস নাও। এবার শোন। শশী নামক কীটের নাশ হয়েছে। তোমরা চলে যাওয়ার পরের দিন বিষক্রিয়ায় মারা গেছে সে। তুমি কি আন্দাজ করতে পারছো আমি কত খুশি? তুমি বোধহয় বাঁকা চোখে দেখছো আমার দিকে, তাই না? কারো মৃত্যুতে কেউ কিভাবে খুশি হতে পারে? যা খুশি ভাবো। তবে তুমি মন খারাপ করো না। ওর বাহিক রূপটায় মনোরম ছিল। ভেতরে থাকা নাগিনীর বিষ তো পেয়েছ নাকি? তবে শুভর শাস্তিটা এখনো রয়ে গেল। সেটাও পূরণ করবে ঈশ্বর। ভেবো না। আজ এতটুকুই। ভালো থেকো। ঈশ্বর তোমাদের সুখে রাখুক। ইতি। রাই। রায়ের চিঠিটা বসে আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। তবে চোখ শূন্য। রায় মানা করেছিল তো। নয়তো একটু জল জমতে দিলাম চোখে। আমি চিঠিটা ফের খামে ভরে বিড়বিড়য় বলে উঠলাম। ও দিবেন লোকান সগুচ্ছতু। পায়ের আওয়াজ পেয়ে পেছনে তাকালাম। ধ্রুব চায়ের কাপে চুমুক দিতে দিতে এগিয়ে আসছেন। আমার চেহারা দেখে ভ্রু কুঁচকে তাকালেন। বললেন, কোনো সমস্যা? আমি কিছু না বলে খামটা ওনার দিকে বাড়িয়ে দিলাম। উনি আরেকটু ভ্রু কুঁচকে সেটা হাতে নিলেন। কাপের চা শেষ হয়ে এসেছিল। উনি সেটা পাশে রেখে চিঠি খানা পড়লেন। মুখশ্রী গম্ভীর দেখানো ওনার। পড়া শেষে চিঠিটা ক্ষণকাল হাতে রেখে আমার দিকে বাড়িয়ে দিলেন ফের। জমিদার বাড়ি।
ধরিত্রীতে সন্ধে নামায় প্রদীপ, মশাল ও হারিকেনের আলোয় আলোকিত হয়ে উঠেছে এই মহল। গেট ঠেলে একজন ভদ্রলোক ভেতরে এলেন। যুবকই বলা চলে। গ্রামের স্কুলের নতুন শিক্ষক। ছাত্রছাত্রীদের অঙ্ক পড়ান। প্রভা ও আভার জন্য তাকে নিয়োগ করা হয়েছে। ভদ্রলোকের নাম পূর্ণ। বসার ঘর থেকে প্রভা আভার কক্ষের ঠিকানা নিয়ে পূর্ণ সোজা চলল দোতলায়। দোতলায় পৌঁছে পূর্ণবিরাট বর এক ভুল করে বসল। সর্বশেষ কক্ষের আগের কক্ষটায় প্রবেশ না করে সর্বশেষ কক্ষে প্রবেশ করল পূর্ণ। ভুলবশত করল না অনুমতি নেওয়ার প্রয়োজন। আচমকা কক্ষে কারোর উপস্থিতি টের পেয়ে ফট করে পেছনে ফিরে তাকায় রাই। অমনি তার চক্ষু চড়কগাছ। শার্ট প্যান্ট পরুয়া এক যুবক দাঁড়িয়ে আছেন অবাক হয়ে। চোখে আবার চশমাও আছে। রাই বসে বসে সুগন্ধি মাখছিল। হঠাৎ অচেনা লোকের উপস্থিতিতে তার কপালে ভাঁজ পড়ল। খানিক রুষ্ট হল সে। শক্ত জবানে বলে উঠল, কে আপনি? অনুমতি ব্যতীত আমার কক্ষে প্রবেশ সাহস পান কি করে? পূর্ণ শুকনো ঢোক গিলল। জমিদার বাড়ির মেয়ের কড়া তেজ। সে আমতা আমতা করে বলল, দুঃখিত। আমি আসলে। আপনি আসলে কি? পূর্ণকে পুরো কথা শেষ করতে বা দিয়েই পুনরায় গর্জে উঠল রাই। ভ্রু কুঁচকে তাকালো রাগ নিয়ে। পূর্ণ এবার তড়িঘড়ি করে বলল, আসলে আমি শিক্ষক। প্রভা আভাকে পড়াতে এসেছি, কিন্তু ভুলক্রমে আপনার কক্ষে এসে পড়েছি। দুঃখিত মহোদয়া। পূর্ণর মার্জিত ও শুদ্ধ কথা বলার ধরন দেখে শান্ত হলে রাই। বলল, এর আগের কক্ষটা ওদের। আপনি যেতে পারেন। পূর্ণ আর দাঁড়ালো একবার, কেবল চোখ তুলে তাকালো গোলাপি শাড়ি পরিহিতা শৃঙ্গার রত রাইয়ের পানে। তারপর দ্রুত প্রস্থান করল। চলবে ইনশাআল্লাহ।